রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আরব লীগের ঘোষণা প্রত্যাখ্যান হামাসের, অস্ত্র সমর্পণ করবে না। পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক উন্নতির অঙ্গীকার দুই দেশের। ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য অব্যাহত ট্রাম্পের, রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা নিয়ে বিপাকে নয়াদিল্লি। প্রকাশ্যে আসলো জেলেনস্কির বিরুদ্ধে আরেক দুর্নীতির ঘটনা। আরব লীগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। হামাস বলেছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না। গত 29 জুলাই সমগ্র আরব লীগ একটি ঘোষণা প্রকাশ করে। তাতে 2023 সালে ইসরায়েলে হামাসের হামলার জন্য নিন্দা জানানো হয়েছে। একই সাথে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণ এবং সংস্থাটির বিলুপ্তির দাবি জানানো হয়েছে। গাজাকে পশ্চিম তীরের তথাকথিত মাহমুদ আব্বাস সরকারের অধীনে ন্যস্ত করার কথা বলা হয়েছে আরব লীগের ঘোষণায়। আরব লীগের ঘোষণা অনুযায়ী হামাস বলতে কিছু থাকবে না এবং ভবিষ্যতেও তারা গাজার শাসন কার্য পরিচালনা করতে পারবে না। আরব লীগের এই ঘোষণায় স্বাক্ষর করেছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরও 17টি দেশ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরও প্রধান চাওয়া ছিল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং বিলুপ্ত করা। গাজায় যুদ্ধ বন্ধে এটা ছিল তাদের প্রধান শর্ত। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধবিরতি প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে, তাতেও ছিল হামাসকে নিরস্ত্র করার শর্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন, হামাস যদি এই প্রস্তাব না মানে এবং অস্ত্র সমর্পণ না করে, তাহলে তাদেরকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন। গাজায় হামাসের যাতে কোনো অস্তিত্ব না থাকে সে ব্যবস্থা করবেন তিনি। শনিবার 2 দিনের সফরে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি নেতার পাকিস্তান সফরের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, সীমান্ত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একসাথে কাজ করা। তবে বিশ্লেষকদের মতে ভূ রাজনৈতিক ও কৌশলগত কারণে ইরানি নেতার পাকিস্তান সফর বেশ তাৎপর্যপূর্ণ, কারণ উভয় দেশ চীনের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত। চীনের লক্ষ্য পাকিস্তান ও ইরানের মধ্য দিয়ে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ইউরোপ পর্যন্ত বিস্তৃত করা। সেজন্য পাকিস্তান ইরানের মধ্যে সুসম্পর্ক জরুরি। চীন চেষ্টা করছে ইরান পাকিস্তানের মধ্যে বিরোধ মিটিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বকে জোরদার করা। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে ইরান পাকিস্তান সীমান্তে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে ইরানে ইসরায়েলের আগ্রাসনের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানের পক্ষে দাঁড়িয়েছে, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ইরান সহ মুসলিম বিশ্বে। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র $1.5 থেকে $2 বিলিয়ন। একে দ্রুত $10 বিলিয়ন উন্নীত করার অঙ্গীকার করেছে ইরানি নেতা। এছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পৃথক বৈঠক করেছেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী সহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। এদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএস-এর দ্বিতীয় পর্যায় শুরুর লক্ষ্যে বর্তমানে চীন সফর করছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। সিপিএস-এর অধীনে চীন এখন পর্যন্ত পাকিস্তানে $65 বিলিয়ন বিনিয়োগ করেছে এবং এর ফলে পাল্টে গেছে পাকিস্তানের বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেল ও বন্দর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোর চেহারা। সিপিএস-এর অধীনে চীনের বিনিয়োগ দ্রুত $100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত এটা সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ এবং চীনের ইতিহাসেও এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ বিদেশের ক্ষেত্রে। ট্রাম্পের চাপে রাশিয়ার সাথে বন্ধুত্ব রক্ষা নিয়ে বিপদে পড়েছে ভারত। রাশিয়া ভারতের অতিশয় পুরনো মিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে যখন স্নায়ুযুদ্ধ চলে, সেই সোভিয়েত আমল থেকেই ভারত রাশিয়ার বন্ধু। দীর্ঘকাল ধরে রাশিয়া ছিল ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। সম্প্রতি ভারত ফ্রান্স থেকে রেফালে ফাইটার জেট এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র থেকে কিছু অস্ত্র কিনেছে, কিন্তু তার আগ পর্যন্ত ভারতের প্রায় সব যুদ্ধ বিমান, ট্যাঙ্ক সহ বিভিন্ন আর্টিলারি সিস্টেম, অ্যাসল্ট রাইফেল সহ বিভিন্ন ধরনের অন্যান্য অস্ত্রের প্রায় সবই রাশিয়ার তৈরি। ভারত সর্বশেষ 2021 ও 22 সালে $5 বিলিয়ন মূল্যে রাশিয়া থেকে সংগ্রহ করে দুটি S-400 মিসাইল সিস্টেম সহ অন্যান্য অস্ত্র। ভারত এই অস্ত্র সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে। এরপর থেকে দুই দেশের মধ্যে চলে তীব্র টানাপোড়েন। একই অস্ত্র তুরস্ক রাশিয়া থেকে কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে অবরোধ আরোপ করলেও ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকে বাইডেন প্রশাসন। রাশিয়া থেকে অস্ত্র কেনার কারণে ওয়াশিংটন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সাহস বেড়ে যায় ভারতের। তারা একের পর এক ঔদ্ধত্য দেখাতে থাকে যুক্তরাষ্ট্রের প্রতি। নয়াদিল্লির বিশ্বাস জন্মায় ভারত 140 কোটি মানুষের অতিশয় বড় একটি দেশ। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরোধের ক্ষেত্রে ভারতকে অপরিহার্যভাবে দরকার ওয়াশিংটনের। তাই ভারত যাই করুক না কেন ওয়াশিংটন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এরপর ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও প্রবল আপত্তি উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে থাকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে। কিন্তু 3.5 বছর ধরে ভারত অব্যাহতভাবে এই কাজ করে গেলেও বাইডেন প্রশাসন নীরব থাকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থেকে। এবং এতে নয়াদিল্লির ধারণা বদ্ধমূল হয় যে তারা খুবই শক্তিশালী একটি দেশ এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এ প্রেক্ষিতে 2024 সালে বাংলাদেশ ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্রের সাথে কঠোর অনমনীয় অবস্থান গ্রহণ করে এবং শেষ পর্যন্ত সত্যি সত্যি বাইডেন প্রশাসন ঢাকাকে নয়াদিল্লির হাতে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নেয়। তবে তলে তলে চলতে থাকে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব। এবার ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে আনলো এই দ্বন্দ্ব এবং ভারতের বিরুদ্ধে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিশোধের পালা। রাশিয়া থেকে সস্তায় তেল কেনার মাসুল এবার কড়াই গন্ডায় শোধ করতে হবে ভারতকে। একই সাথে রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা নিয়ে নয়াদিল্লির ত্রাহি অবস্থা এখন। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র হয়তো ভারতকে বশে আনতে তীব্র চাপ প্রয়োগ করছে এবং ভারতও হয়তো বড় কোনো কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রের রোষানল থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবে। কিন্তু ক্ষতি যা হবার তা ইতোমধ্যেই হয়ে গেছে। বহির্বিশ্বে ভারতের মান সম্মান বলতে আর কিছু নেই। প্রতিবেশী দেশগুলোর কাছে ভবিষ্যতে ভারতের থাকবে না আর কোনো তেমন প্রভাব। নিউ ইয়র্ক টাইমস সহ আরও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারতের জন্য আরও নতুন ধাক্কা অপেক্ষা করছে। ভারতের সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ন্যূনতম 25% শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে রেখেছিল ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র আমদানি বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। এই জরিমানার পরিমাণ হতে পারে 100%। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশ অনেকটা অসম্ভব হয়ে পড়বে। ইতিমধ্যে এই জরিমানার ভয়ে ভারতের বিভিন্ন রিফাইনারি গ্রুপ রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমিয়ে দিয়েছে। এর প্রভাবে বাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সার্বিক প্রভাব পড়তে যাচ্ছে মূল্যস্ফীতির ওপর। ধস নামতে শুরু করেছে শেয়ার বাজারে। দেউলিয়া হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে ভারতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ভারত এবং রাশিয়ার অর্থনীতি মৃত। এই দুই দেশ যদি চায় তাহলে তারা মিলে আরো অধপতনের দিকে হাঁটুক। ট্রাম্পের এই ধরনের অপমানে হতবাক বর্তমানে গোটা ভারত। নিচু হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলার স্বর। শনিবার নিজের লোকসভা আসন বারাণসীতে এক জনসভায় মোদী ক্ষীণ কণ্ঠে বলেছেন, ভারত তার নিজের অর্থনৈতিক স্বার্থের বিষয়ে সজাগ থাকবে। মোদী বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি হবার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। যারা ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে দেখতে চান তারা কেবল ভারতের পণ্যই ব্যবহার করবেন। ভারতীয়রা যে জিনিস তৈরি করে আমরা কেবল সেই জিনিসই কিনব। যারা দেশের ভালো চান তাদের দেশীয় পণ্য কেনা উচিত। মোদীর এই আহ্বান ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে আঘাত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। কারণ ট্রাম্পের বাণিজ্য নীতির উদ্দেশ্য হল ভারত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি বৃদ্ধি করা এবং বাণিজ্য ঘাটতি কমানো। ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে আমেরিকান পণ্যের ওপর। সে কারণে আমেরিকা খুব অল্প পরিমাণ পণ্য ভারতে রপ্তানি করতে পারে। এদিকে ভারত জুড়ে বর্তমানে তোলপাড় চলছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে। ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে যেই মন্তব্য করেছেন তাকে সত্য বলে তার প্রশংসা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন, আমি খুশি যে ট্রাম্প একটি সত্য প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া বাকি সবাই জানেন যে ভারতের অর্থনীতি আসলে মৃত। ট্রাম্পের শুল্ক বোমায় ভারতের অর্থনীতি যখন তছনছ হবার পথে তখন দেশ জুড়ে আরেকটি খবর চাঞ্চল্যের জন্ম দিয়েছে। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য
সেজন্য তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ভারতের সব বিমানবন্দর ও জাহাজ ঘাটে পাঠানো হয়েছে এই নোটিশ, যেন সে দেশ ছেড়ে পালাতে না পারে। অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভুয়া সংস্থা তৈরি করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 10,000 কোটি রুপি আত্মসাৎ করেছেন। এ নিয়ে এনফোর্সমেন্ট অধিদপ্তর জেরা করতে চায় অনিল আম্বানিকে। গত মঙ্গলবার তাকে জেরার জন্য হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সংস্থাটি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আরেকটি বড় দুর্নীতির ঘটনা সামনে এসেছে। অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে 4 উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে শনিবার। তারা ড্রোন এবং সিগন্যাল জ্যামিং সিস্টেম কেনার ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। এর আগেও স্বয়ং জেলেনস্কি এবং তার অতিশয় কাছের লোকদের বিরুদ্ধেও বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশের অস্ত্র গোপনে চোরা বাজারে বিক্রি করে দেবার ব্যাপক অভিযোগ রয়েছে জেলেনস্কি প্রশাসনের বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগ করে সরাসরি যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের দেওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও অন্যান্য ত্রাণ লুটপাটেরও অভিযোগ রয়েছে জেলেনস্কির চারপাশে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে। গত মাসে জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি তার চারপাশের লোকজনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং দুর্নীতি দমন কমিশনকে নিজের নিয়ন্ত্রণে নেবার উদ্যোগ নিয়েছেন। কিয়েভে জেলেনস্কির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর শুক্রবার জেলেনস্কি বিলুপ্ত করা 2টি দুর্নীতি দমন কমিশনকে পুনরায় চালু করতে বাধ্য হন। এর একদিন পরে শনিবার ঘটল অস্ত্র কেনায় দুর্নীতির অভিযোগে 4 জনকে গ্রেফতারের ঘটনা। এবার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নতুন উত্তেজনা তৈরি করেছে। আরব আমিরাত হামলার আশঙ্কাও করছে, যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবার ঘোষণা দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত থেকে বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, বিশেষ করে ইহুদি ছুটির দিন ও সাবাত উপলক্ষে আমিরাতে হামলার আশঙ্কা রয়েছে। এ পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োশি আব্রাহাম শেলিকে এরই মধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমিরাত সরকার অভিযোগ করে আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছিল শেলি, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। এছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা। গাজায় চলমান অভিযান ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর 2022 সালে তারা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে এবং ব্যবসা ও পর্যটন খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। তবে সম্প্রতি সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। আমিরাত সরকার শেলির বিরুদ্ধে 3টি বিতর্কিত ঘটনার জন্য কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, শেলি বারে অমর্যাদাকর আচরণ, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং নিয়ম ভঙ্গ করেছেন। এই ঘটনার পরপরই কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্পষ্টত 2 দেশের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলা শুরু করবে ইতালি। চলমান সংঘাতে বিপর্যস্ত গাজার বেসামরিক জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছাতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। রোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি এক বিবৃতিতে বলেন, গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছি। তিনি আরও জানান, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে বিশেষ কন্টেইনারে ত্রাণ সামগ্রী ভরে তা আকাশপথে গাজায় ফেলা হবে। পররাষ্ট্রমন্ত্রী তাজানি জানান, আগামী 9 আগস্ট থেকে বিমানের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে।
এদিকে শুক্রবার স্পেন জানিয়েছে তারা গাজায় ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে 12 টন খাদ্য সামগ্রী বিমান থেকে ফেলেছে। ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে ফিলিস্তিনি জনগণের জন্য এ ধরনের জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো। ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিবকে ভুতুড়ে শহর বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খতিব আয়াতুল্লাহ আহমেদ খাতামি। শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে, এখন তারা আরো মরিয়া হয়ে উঠেছে কারণ তারা নিজের অস্তিত্বের সংকট দেখছে। কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি, এমন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। খাতামি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠেছে আর ইরানের প্রভাব বাড়ছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান তা প্রমাণ করেছে। তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন, যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল। আয়াতুল্লাহ খাতামি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি, কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায়। তার ভাষ্যমতে ইসরায়েল 13 জুন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে 12 দিন ধরে আক্রমণ চালায়। এর জবাবে 22 জুন যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরপর অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে 22 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। গত 24 জুন শুরু হওয়া যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর থাকলেও আয়াতুল্লাহ খাতেমি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিব এক ভুতুড়ে শহরে পরিণত হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে, এজন্য আমেরিকার মৃত্যু হোক স্লোগান আজও ইরানিদের হৃদয়ে বাজে। খাতামি অভিযোগ করেন, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত 25টি দেশে আগ্রাসন চালিয়েছে, যা অপরাধের কালো ইতিহাস হিসেবে বিবেচিত। রাশিয়ার কাছাকাছি সমুদ্র সীমায় 2টি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই সন্দেহ দানা বেঁধেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া যুদ্ধের। কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র জলসীমা দিয়েই রাশিয়া আক্রমণের ছক কষছে। আল জাজিরা জানায়, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের বক্তব্যের জবাবে দেশটির কাছাকাছি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প, যা রাশিয়ার জন্য সতর্কবার্তা। তবে রাশিয়া এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুতিনের পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটার উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত মেদভেদেবের চরম উস্কানিমূলক বক্তব্যের জবাবে নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, আমি 2টি পরমাণু চালিত সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্য যেন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ট্রাম্প আরো লেখেন, শব্দের গুরুত্ব অনেক সময় অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এই ঘটনা তার একটি উদাহরণ হবে না। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেবের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। বর্তমানে মেদভেদেব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেদভেদেব ও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেদভেদেব 2008 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় পুতিন তার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর পুতিন যখন আবার প্রেসিডেন্ট হন, মেদভেদেব 2012 থেকে 2020 সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য নিয়ে আলোচনা থেকে সরে গিয়ে মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান ট্রাম্প। তিনি লেখেন, আমি ভারত ও রাশিয়ার ব্যবসার ব্যাপারে পাত্তা দেই না। তাদের মৃতপ্রায় অর্থনীতিগুলো তারা একসঙ্গে ডুবিয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নেই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর মারাত্মক আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আঘাত কতটা বড় হবে তা এখনো স্পষ্ট নয়, কারণ ট্রাম্প 25% শুল্কের পাশাপাশি একটি অস্পষ্ট জরিমানার ঘোষণাও দিয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য 1 আগস্ট থেকে ভারতকে জরিমানা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা সম্পর্কিত বিস্তারিত শর্তগুলো জানা গুরুত্বপূর্ণ। এরপরই অর্থনীতির ওপর প্রকৃত প্রভাব বোঝা যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল মে মাসে উপসাগরীয় সফরে বেরিয়ে কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং জেট উপহার পান। এরপরে তিনি জানিয়েছিলেন, এমন উপহার প্রত্যাখ্যান করার মতো বোকা তিনি নন। তখন তিনি আরও জানিয়েছিলেন, এটিকে এয়ারফোর্স ওয়ান অর্থাৎ প্রেসিডেন্টের সরকারি বিমান হিসাবে ব্যবহার করবেন। এমনকি মেয়াদ শেষে ব্যক্তিগত ব্যবহারের জন্যও সে বিমান রেখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে এতে বাদ সেধেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। বৃহস্পতিবার তিনি এই বিমান সংক্রান্ত বিলের একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছেন, যেখানে বলা হয়েছে কাতারের দেয়া সেই বিলাসবহুল বিমান যেন ট্রাম্পের মেয়াদ শেষে তার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থানান্তর করা না হয়। এর পেছনে অবশ্য মার্ফির যুক্তিও রয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, ট্রাম্প নাকি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই বিমান সংস্কার করতে জনগণের $100 কোটি খরচ করতে চাইছেন। এতেই বেঁকে বসেন সিনেটর মার্ফি। তার ভাষায়, একটি বিদেশি সরকারের কাছ থেকে $40 কোটি জেট উপহার নিয়ে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রনীতিকে কলুষিত করেছেন ট্রাম্প, আর এখন তিনি এটি সংস্কারের জন্যও টাকা খসাতে চাইছেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার শব্দযুদ্ধের মধ্যেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের মন্তব্যের জেরে রাশিয়ার থেকে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সাবমেরিনের রাশিয়া আগে থেকেই বেশ সমৃদ্ধ। বিশ্লেষকদের ধারণা, এবার সমুদ্রপথ হতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধক্ষেত্র। স্নায়ুযুদ্ধ যুগের পুরনো কৌশল আবার ফিরে এলো নতুন রূপে। পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন কৌশলগতভাবে মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্ত এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের হুঁশিয়ারির পরপরই। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলায় পাল্টা প্রতিক্রিয়া মেদভেদেভ তাকে ডেড হ্যান্ড কৌশলের কথা স্মরণ করিয়ে দেন, যা শত্রুর ওপর নিশ্চিহ্ন ধ্বংসের বার্তা দেয়। ডেড হ্যান্ড বা পারিমিটার সিস্টেম মূলত স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে তৈরি এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থা, যার লক্ষ্য হচ্ছে দেশের নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে শত্রুকে নিশ্চিহ্ন করা। এই হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্প গতকাল শুক্রবার রাতে রাশিয়ার আশেপাশে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। তবে ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের পদক্ষেপের সরাসরি কোনো মন্তব্য না এলেও রুশ পার্লামেন্ট সদস্য ভিক্টর ভোদোলাতস্কি জানিয়ে দিয়েছেন, মহাসাগরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি এবং যুক্তরাষ্ট্র যেসব সাবমেরিন মোতায়েন করছে সেগুলো অনেক আগে থেকেই রুশ নজরদারিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তির কেন্দ্রে রয়েছে ওহাইও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন, যেগুলো গোপনভাবে চলতে পারে এবং নির্ভুলভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এই সাবমেরিনগুলোকে বুমার বলা হয় এবং এর অন্তত 14টি বর্তমানে সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা লক্ষ্যবস্তুকে মারাত্মকভাবে আঘাত হানতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে রয়েছে ফাস্ট অ্যাটাক সাবমেরিনের 3টি প্রধান শ্রেণী: ভার্জিনিয়া ক্লাস, সিউলস ক্লাস ও লস অ্যাঞ্জেলেস ক্লাস। এসব সাবমেরিন টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র, টর্পেডো এবং বিশেষ অভিযানে ব্যবহৃত হয়। ভার্জিনিয়া ক্লাসের সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত, যা গোপনে মিশন পরিচালনা করতে সক্ষম। অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ।
দেশটির কাছে রয়েছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে প্রায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী। এগুলোর মধ্যে আছে আধুনিক বোরেই ক্লাস সাবমেরিন, যা 16টি বুলাভা ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো লঞ্চারের মাধ্যমে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। বোরেই ক্লাস ধীরে ধীরে প্রতিস্থাপন করছে পুরনো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনকে, যেগুলোতে রয়েছে 16টি সিনেভা ক্ষেপণাস্ত্র। পাশাপাশি রাশিয়ার ইয়াসেন ক্লাস আক্রমণাত্মক সাবমেরিনগুলোও অত্যন্ত আধুনিক। এগুলোর মাধ্যমে স্থলভাগের ওপর দূরপাল্লার হামলা ও সমুদ্রের যুদ্ধজাহাজ ধ্বংস সম্ভব। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনো গভীর সমুদ্রে আধিপত্য বিস্তারের এক প্রতীকী ও কার্যকর প্রতিযোগিতায় লিপ্ত। স্নায়ুযুদ্ধ শেষ হলেও সেই সময়কার কৌশল, সাবমেরিন বাহিনী এবং পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার রূপ আজও পরিবর্তিত হয়নি, বরং নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে। এই সাবমেরিন মোতায়েন এবং পারমাণবিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুধু দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং গোটা বিশ্বকেই এক অস্থির, অনিশ্চিত এবং বিপজ্জনক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ, ইরান রেডিওকেও ধন্যবাদ। আচ্ছা সাদ্দাম ভাই, আমরা শুরুতে একটু জানতে চাই, এই যে কোটা আন্দোলনটা শুরু হলো, আপনারা কি তখন বুঝতে পেরেছিলেন যে একটা বিপ্লব হয়ে যাবে? এটা তো খুব কঠিন ছিল তখন আস করা। কেবল গভর্নমেন্ট ক্ষমতায় আসছে এবং তারা আবার নতুন উদ্যমে, নতুন পাওয়ার নিয়ে ক্ষমতা চালাচ্ছে, তখন আসলে এই জাতীয় একটা কোটা আন্দোলনের মধ্য দিয়ে, যেটা স্টার্টিংটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং খুবই ক্ষুদ্র পরিসরে, জুলাইয়ের 15-14 তারিখ পর্যন্ত খুব ক্ষুদ্র পরিসরে যেটা চলেছে, তো তখন তো এটা চিন্তা করাও কঠিন ছিল যে এরকম একটা পরিবর্তন হবে, অথবা এরকম বড় ধরনের পরিবর্তন নিয়ে হয়তো যারা রাস্তায় নেমেছিল তারাও চিন্তা করেনি, এবং সমন্বয়করা হয়তো আগস্টের শুরুর আগ পর্যন্ত, 1 আগস্ট পর্যন্ত সেই চিন্তাটা তাদের মাথায় আসেনি। স্বাভাবিকভাবেই একটা অনাকাঙ্ক্ষিত, আমরা চেয়েছিলাম হয়তো গভর্নমেন্ট শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু ওভারঅল একটা রিজিম এইভাবে ফল ডাউন করে যাবে, এটা আল্লাহর একটা বড় নিয়ামতই ছিল। আচ্ছা, এই যে জুলাই উত্তাল একটা অবস্থা ছিল, কখন মূলত সর্বসাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কখন হলো? দেখেন, এখানে একটা কনসিকুয়েন্স ছিল, যেমন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে, বিশেষ করে বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ইতিহাস, জামাত ইসলামী আন্দোলন করেছে, তাদের উপরে দমন নিপীড়ন সব কিছুই চালানো হয়েছে। তো আন্দোলনে যখন বিএনপি কোনো আন্দোলন ডাক দিত, এমন হতো যে ঈদের পরে আন্দোলন করবে, এই কথাগুলো এমন হয়ে গিয়েছিল যে সাধারণ মানুষদের মধ্যে আর কোনো আস্থাই রাখে নাই। তো যে আন্দোলনই তারা করতো, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিয়ে আসলে করতো না। তো জুলাইয়ের এই ডাকটা যখন শুরু হলো ছাত্রদের পক্ষ থেকে, জুনের শুরু থেকেই তারা কিন্তু খুবই ক্ষুদ্র পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা শুরু করে, এবং পরবর্তীতে কোরবানির ঈদ আসার কারণে এটা একেবারেই থেমে যায়। আবার জুলাইয়ের 1 তারিখ থেকে যখন তারা আন্দোলন শুরু করে, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে ছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খুব ক্ষুদ্র পরিসরে 5 তারিখের পর থেকে, 5 আগস্ট জুলাইয়ের পর থেকে তারা আন্দোলন শুরু করে। তো সেই জায়গা থেকে আন্দোলনের তীব্রতা বা ক্ষিপ্রতা এটা বৃদ্ধি পায়। আমরা যেটা দেখেছি 14 তারিখে যখন ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের গায়ে হাত দিল, শান্তিপূর্ণ প্রোগ্রামে শাহবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রলীগ আক্রমণ করলো সশস্ত্রভাবে, তখন থেকে মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হলো, এবং এমন পরিস্থিতিটা এখানে গিয়ে দাঁড়ালো যে সাধারণ মানুষ যখন দেখলো এই ছাত্ররা মার খাচ্ছে কিন্তু কর্মসূচি দিচ্ছে, রাস্তা থেকে সরে যাচ্ছে না, তখন মানুষ আসলে আস্থা পেল, যেটা আগের পলিটিক্যাল পার্টির কর্মসূচিগুলোতে পেত না। হঠাৎ করে একটা আক্রমণ করছে পুলিশ, সাথে সাথে পলিটিক্যাল পার্টিগুলো তাদের কর্মসূচি ঘোষণা করছে কিন্তু রাস্তায় থাকছে না। কিন্তু এই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা ছিল এরকম, জীবন দিচ্ছে, ছাত্ররা রাস্তায় দাঁড়াচ্ছে। আবু সাইদ 16 তারিখে শহীদ হওয়ার পরে দ্বিগুণ বিস্ফোরণ শুরু হয়ে গেল সারা বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে। তখন ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 তারিখে বন্ধ করে দিল, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি নেমে গেল, অন্য ঢাকার বাইরের ক্যাম্পাসগুলো যখন ছাত্ররা নেমে গেল, এবং 18 তারিখে অসংখ্য শাহাদাতের ঘটনা, প্রায় 100-এর কাছাকাছি শাহাদাতের ঘটনা, এরপরও ছাত্ররা কর্মসূচি দিচ্ছে, রাস্তায় নামছে। এই 16 তারিখের পর থেকে ম্যাসিভ পিপলের একটা
পার্টিসিপেশন এখানে শুরু হলো এবং তারা যে দীর্ঘদিন ধরে সাপ্রেসড হয়েছে, বঞ্চিত হয়েছে, গুম করা হয়েছে, হত্যার ঘটনা ঘটেছে। আপনি শুনেছেন যে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি তাজুল ইসলাম বলেছেন যে একজনের জবানবন্দিতে পেয়েছেন তিনি 1003 জনকে গুলি করে হত্যা করেছে একজন কর্মকর্তার, এবং সে যখন গুলি করত মাথায় রিভলভার ঠেকিয়ে দিয়ে যখন গুলি করত তখন মাথা হাতে আর এক হাতে যখন মগজ লাগতো তখন সে মানে প্রশান্তি পেত, মানুষের মগজ তার মাথায় ছিটকে এসে রক্তের অনুভূতি, গরম অনুভূতি লাগতো, এটা নাকি তার ভালো লাগতো। এরকম পর্যায়ে চলে গিয়েছিল এই ব্যবস্থাপনাগুলো। তো এর থেকে মানুষ পরিত্রাণের জন্য একটা রিঅ্যাকশনারি একটা রিভলিউশন এটা ছিল, এটা কোনো অ্যাকশনারি ছিল না, মানে স্বতঃস্ফূর্ত যে যেখান থেকে পেরেছে এই আন্দোলনে তারা তাদের মতো করে পার্টিসিপেশন করেছিল। অর্থাৎ আমরা যেটা বলি আবু সাইদের মৃত্যুই আসলে এই পুরো আন্দোলন আবানল জাগিয়ে দিয়েছে, সর্বসাধারণের যে সম্পৃক্ততা সেটা তো মেসিভ। আচ্ছা, এই যে আন্দোলন হলো, সংগ্রাম হলো, অনেক সংগ্রাম, ইতিহাস, এই ইতিহাসের অংশ হয়ে উঠলেন আপনারাও বা আপনিও। আপনার সম্পৃক্ততা কিভাবে শুরু হয়েছিল সেটা একটু জানতে চাই আমরা। কিন্তু তখন আমি তো ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ছিলাম। স্বাভাবিকভাবেই দপ্তর সম্পাদকের আমাদের যেটা কাজ, আমাদের সারা দেশের সকল সংগঠন যেগুলো থাকে, ইউনিভার্সিটি, কলেজ বা বিশ্ববিদ্যালয় অথবা হচ্ছে আমাদের জেলা শাখা, মহানগর শাখাগুলোর সাথে নিয়মিত কোঅপারেশনটা অফিস সম্পাদকের মাধ্যমেই করা হয়। এবং অফিস সম্পাদক, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারিকে সকল কাজের ব্যাপারে আপডেট প্রদান করে, শাখা সম্বন্ধে ধারণা দেয়। তো কোনো কর্মসূচি যখন ঘোষণা হতো, পলিসি মেকিং করা হতো, তখন অফিস বিভাগের পক্ষ থেকে সবগুলো স্প্রেড আউট হতো। তো স্বাভাবিকভাবেই যখন এই আন্দোলনের 1 তারিখ থেকে পরিপত্র যেটা জারি করা হলো, এটা বাতিল করে কোর্টের রায় দেয়া হলো, তখন তার এগেইনস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা আমাদেরকে ফোন দেয় শুরুতে। তখন সাদিক ক্যাম্প ছিল সভাপতি। সে বলল যে ভাই এরকম একটা কর্মসূচি তারা করতে চাচ্ছে, ছাত্রপক্ষের কিছু ছাত্ররা, তখন তো নাহিদ, আসিফ বা আক্তার ছিল ছাত্রপক্ষের সভাপতি, তো এরা চাচ্ছে এবং সাধারণ ছাত্রদেরও একটা অংশ আমাদের সাথে যোগাযোগ করছে, এই আন্দোলনটা করতে চায়। তখন আমরা বলেছিলাম যে ঠিক আছে, এটা তো শেখ হাসিনা এখন কেমন ক্ষমতায় আসলো, আবার সে এইটা দিয়ে একটা গেম শুরু করতে চাচ্ছে, ভারতের সাথে কিছু চুক্তি তার করা দরকার, সুতরাং একটা বিষয়কে হাইলাইটস করে আরেকটা জিনিস সে করে ফেলে, এটা দীর্ঘদিনের তার গেম প্ল্যান। শেখ হাসিনা এই কাজগুলো করে 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 একটার পর একটা মানুষকে বোকা বানিয়েছে। তো এটা তার একটা ফাঁদ যে এই পরিপত্র সে জারি করলো, ছাত্ররা আন্দোলন করবে, এটা নিয়ে কিছুদিন চলবে, ওদিক থেকে সে কেউ কতগুলো চুক্তি যেটা ভারতের সাথে করেছে এগুলো মোটামুটি শেষ করবে। এর আগে এইগুলো ঘটনাগুলো এই কারণে আমাদের ভিতরে একটা ছিল যে এই আন্দোলনটা খুব বড় না করে মিনিমাম লেভেলের একটা প্রসেশন করতে হবে, যার ফলশ্রুতিতে এইটা সরকার মেনে নেয়, আবার এইটা যেটা বাতিল করা হয়েছে কোর্টের মাধ্যমে এটা যেন রিস্টোর করা হয়। তো তখন আমাদের নির্দেশনা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এই কর্মসূচিটা আমরা ওইভাবে পালন করব না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বশক্তি দিয়ে এখানে এঙ্গেজ হওয়ার জন্য বলা হয়। তখন আমরা নিয়মিত খোঁজ খবর নিতাম। যখন এটা আমরা দেখলাম যে কোরবানির ঈদের পরে এটা বেশ নর্মালাইজ হয়ে গেল, 1 জুলাই থেকে আবার কর্মসূচি দেওয়া শুরু করলো তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, তখন এটা একটা সমন্বয়ক প্যানেল দরকার ছিল। তখন আমাদের পক্ষ থেকে পরামর্শ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা বলেছি যে একক কোনো ব্যক্তি যেন এই আন্দোলনের নেতৃত্ব না দেয়। যদি একক কোনো ব্যক্তি হাইলাইটস হয়, শেখ হাসিনা নিয়ে গিয়ে তাকে বুঝিয়ে এটা একটা সমাধানের দিকে চলে যাবে, বা হচ্ছে তাকে প্রেশার ক্রিয়েট করবে, গুম করে ফেলবে, প্রচন্ড রকমের প্রেশারের মধ্যে পড়বে। এই জায়গা থেকে আমাদের যেটা করার, একটা প্যানেল তৈরি করব, সমন্বয়ক প্যানেল, যেটা একাধিক মানুষ সেম পাওয়ারকে হোল্ড করবে। এগুলো আমাদের পরামর্শ, তারাও পরস্পর আলোচনা করে এরকম 49 জনের সম্ভবত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই সমন্বয়ক ছিল। 5 জুলাই বা 6 জুলাইয়ের দিকে এই প্যানেলটা তারা তৈরি করে এবং তারা বসে একসাথে সমন্বয় করে এক দিন এক একজন মিডিয়া ব্রিফিং করতো এবং কর্মসূচি দিত। তো সকল কর্মসূচির ক্ষেত্রেই আমাদের এঙ্গেজমেন্টটা ছিল শুরুর দিকে 10 জুলাই পর্যন্ত একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 10 জুলাইয়ের পর থেকে যখন দেখা গেল যে ছাত্রলীগ হুমকি দামকি দিচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে গুম করা হচ্ছে, তখন আমরা ঢাকার আশেপাশের সকল শাখাগুলোকে বললাম এখানে এঙ্গেজ হতে হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ওই সময় ছাত্র শিবির ট্যাগ দিয়ে যে পরিমাণে বুলিং, ডিহিউম্যানাইজ করা হতো, এটা তো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। যে কোনো সাধারণ ছাত্রকে যে কোনো কিছু করলেই, নামাজ পড়লে শিবির করে এরে ধরে জেলখানায় পড়া, দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতন এইভাবে চলছে। তো আমাদের একটা
স্ট্র্যাটেজি ছিল তখন যে সমন্বয়কদের শুরুর দিকে কেউ যেন আমাদের চিহ্নিত কেউ না থাকে, দায়িত্বশীল কেউ না থাকে। ইভেন জামাতের পরিবারের সদস্য, তার বাবা জামাত করে, মা জামাত করে, বা জামাতের ওর চাচা আত্মীয় স্বজনও এরকম সম্পর্ক আছে, এই জিনিসগুলো যেন অ্যাভয়েড করা যায়। তাহলে প্রশাসন যখন গোয়েন্দা বাহিনী এগুলো খুঁজে পাবে না, তখন ট্যাগিং করাটা তাদের জন্য কঠিন হবে, অথবা করলেও সেটাকে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারবো, বুঝবে না। তো সেই জায়গা থেকে আমাদের নির্দেশনা ছিল সমন্বয়কদের দ্বিতীয় সারি বা তৃতীয় সারির দিকে আমরা হয়তো সেখানে অংশগ্রহণ করব, কিন্তু সকল ক্ষেত্রে এই পার্টিসিপেশন, তারা আমাদের সাথে যোগাযোগ করছে, কোথায় মাইক নিয়ে যেতে হবে, কোথায় কোনটা ভাড়া করতে হবে, কিভাবে কেউ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করা, কেউ আহত হলে তার চিকিৎসা ব্যবস্থা করা। ঢাকায় যে সমন্বয়ক ছিল তাদের পক্ষে এটা আসলে আদতেও তো সম্ভব না যে কুমিল্লায় কেউ মারা গিয়েছে তার হসপিটালাইজ করা, কেউ মানে তাকে হচ্ছে কেউ আহত হয়েছে তার সেবা শুশ্রূষা দেওয়া, এরপরে তাদের আদার্স লজিস্টিক সাপোর্ট, এগুলো সংঘবদ্ধ একটা টিম ছাড়া কখনো পসিবল না। আপনারা তো প্রতিষ্ঠিত একটা সংগঠন, দীর্ঘদিন ধরে সেই চ্যানেলটা ছিল, সেই টোটাল চ্যানেলটাই আমরা সেখানে ইনভেস্ট করার চেষ্টা করেছি। তবে আমরা এর আগেও নিরাপদ সড়ক আন্দোলন, এর আগে 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হয়েছে, নুরু সাহেব ভালো বলতে পারবে, প্রত্যেকটা আন্দোলনে তারা ছাত্র শিবিরের সাথে যোগাযোগ করেছে এবং ছাত্র শিবির নিচ থেকে যোগাযোগ করেছে, বলেছে আমরা সহযোগিতা করব। কিন্তু আমরা যখন একেবারেই ফ্রন্ট লাইনে ব্যানারে থাকবো, তখন তোমাদের উপর নির্যাতনটা বাড়বে, কারণ নির্যাতন সইতে সইতে আমরা হচ্ছে ইউজ টু হয়ে গেছি, কিন্তু সাধারণ ছাত্ররা এটা নিতে পারবে না স্বাভাবিকভাবে। এবং এইটা ব্যবহার করে দীর্ঘদিন ধরে আন্দোলনের লাস্ট মুহূর্ত পর্যন্ত বলছে এটা শিবির চালাচ্ছে, এটা জামাত চালাচ্ছে। যখন জামাতের নেতাদের ধরলো, বিএনপির নেতাদের ধরলো, দেখেছে কোনো কিছুই পাচ্ছে না, কোনো মেসেজ নাই। জামাতের নায়েবে আমিরকে ধরছে, জামাতের মানে আরো অনেক নেতাই তো গ্রেপ্তার, ছাত্র শিবিরের অনেকেই গ্রেপ্তার হয়েছে সাবেক ভাইদের মধ্যে থেকে। যখন দেখেছে যে এই অ্যাফিলিয়েশনটা বা এঙ্গেজমেন্টটা কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে হচ্ছে না, তখন তারা হয়তো বুঝতে পেরেছে এবং লাস্ট পর্যায়ে বারবার বলছিল যে এটা শিবির করছে। ওই যে আপনারা দেখছেন একটা ভয়েস রেকর্ড সময় টেলিভিশন যখন তাদের হাতে আসছে 23শে জুলাই, যে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার আমাদের পরিকল্পনা ছিল। আমাদের ছিল একেবারে টোটাল রাজধানীকে যদি আন্দোলন আমরা করতে পারি ভালোভাবে, তাহলে শেখ হাসিনার মাথার টনক নড়বে। এর বাইরে গিয়ে সারা বাংলাদেশে আন্দোলন করে আসলে কোনো লাভ নাই। তখন ঢাকার পয়েন্টগুলোকে আমরা জেলাগুলোকে বলে দিয়েছি যে ওইখানে শক্তভাবে দাঁড়াতে হবে। আর আমরা যেহেতু কৌশল জানি, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সুতরাং আমরা যেভাবে দাঁড়াতে পারবো, যেভাবে লজিস্টিক সাপোর্ট দিতে সাধারণ কেউ, এটা অন্যদের কঠিন। মানে তাদেরকে ধাওয়া দিলে তারা দিক বিদিক ছোটাছুটি করবে এবং প্রচন্ড রকমের ক্ষয়ক্ষতি হবে। সেক্ষেত্রে আমাদের এই নির্দেশনাগুলো ছিল, হয়তো সংখ্যায় অনেক মানুষ ছিল, তার মধ্যে আমাদের সংখ্যা হয়তো 2%, 3% বা 10%, কোথাও হচ্ছে 20%। কিন্তু এই জায়গায় আমরা বলেছি সাহস দিতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, প্রয়োজনে সামনের কাতারে থেকে শহীদ হতে হবে, তারপরেও যেন পিছপা না হই। এইভাবে তো আমরা টোটাল আন্দোলনের সাথে একেবারে বলা চলে শুরু থেকে 5 আগস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এইটার সাথে সম্পৃক্ততা ইসলামী ছাত্র শিবিরের ছিল। আর দায়িত্বের খাতিরে আমাকে থাকতে হয়েছে, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেলকে সব বিষয়গুলো ডিল করতে হয়েছে। একটা ব্যাপার হচ্ছে যে আসলে জুলাইয়ের 1 বছর এই গণ অভ্যুত্থানের সাধারণ মানুষের আসলে এই বিষয়ে জানার আসলে আগ্রহের কোনো অংশে কমতি নেই। সাধারণ মানুষ জানতে চায়। আজকে আমরা আপনাকে পেয়েছি, আমরা আপনার কাছে অনেক কিছু জানতে চাইব। বিশেষ করে যখন উত্তাল সময় চলছিল আন্দোলনের, শেষ 5 দিনের খতিয়ান আপনার কাছে জানতে চাই। শেষ 5টা দিন কিভাবে কেটেছে আপনার? কি মোকাবেলা করেছেন সেই সময়? শেষ 5 দিনের চাইতে আরো কয়েকদিন একটু আগে বলতে চাই, সেটা হচ্ছে ইন্টারনেট শাটডাউনের পর থেকে অবস্থা আসলে খুবই ভয়াবহ রকম আকার ধারণ করে। বিশেষ করে 18 তারিখে যখন ইন্টারনেট শাটডাউন করে দেয়, 18 তারিখেই হচ্ছে বিএনএস সেন্টার ঢাকার আশেপাশে এবং বিভিন্ন জায়গায় অসংখ্য ভাই শাহাদাত বরণ করে। এখানে বিএনএস সেন্টারে আমাদের কয়েকজন জনশক্তি, বিশেষ করে মিল্লাতে যারা টঙ্গীতে পড়াশোনা করতো, এই অংশটা যখন বিএনএস সেন্টারে প্রাইভেট ইউনিভার্সিটির ভাইদের সাথে অংশগ্রহণ করে, টঙ্গী মিল্লাতে 3 জন ভাই শাহাদাত বরণ করে। মানারাত ইউনিভার্সিটি শহীদ শাকিল পারভেজ থেকে শুরু করে ওই এলাকার দিকে অনেকেই শাহাদাত বরণ করে। তখন জানাজার নামাজ পড়ানোটাও অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে যখন জানাজার নামাজের জন্য রাত 9টার সময় শহীদ শাকিল পারভেজের লাশ দাফন কাফন করার জন্য নিয়ে আসা হয় টঙ্গীর বালাদিল আমিন ট্রাস্টের ভেতরে, সে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এবং লাশ নিয়ে লক্ষ্মীপুরে তার গ্রামের বাড়িতে যাওয়া হবে, কে যাবে সাথে, কোন অ্যাম্বুলেন্স নিয়ে যাবে, কি কথা বলবে, এগুলো খুব ভয়ঙ্কর একটা অবস্থা তখন তৈরি হয়েছিল। কোথাও ইন্টারনেট নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। আমাদের একজন ভাই শহীদ হয়েছে, ভাই এতজন আহত হয়েছে, এই খোঁজ খবর নেওয়াটাও বাইরে থেকে খুব কঠিন ছিল। যদিও ওয়াইফাই কানেকশনটা এরপরে 1-2 দিন পাওয়া গিয়েছে।
এরপর থেকে তো সমন্বয়কদের একটা অংশকে গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে মূল সমন্বয়কদের প্রায় সবাই গ্রেপ্তার এবং স্ক্যাটার্ড হয়ে গিয়েছিল। দ্বিতীয় সারির সমন্বয় 158 জনের প্যানেল তৈরি করা হয়, কিন্তু আসলে কার্যত কারোর সাথে ওইভাবে যোগাযোগ ছিল না। আমরা যে প্রেস রিলিজগুলো লিখে দিতাম একজন সমন্বয়কের মাধ্যমে সেটা যেত, বিশেষ করে আব্দুল কাদের, এরপর হান্নান মাসুদ বা এদের মাধ্যমেই প্রেস রিলিজগুলো যেত। বলা হয়তো সবাই আলোচনা করে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে, কার্যত কারোর সাথে আলোচনা করা হতো না। এটা সম্ভবই ছিল না সকল সমন্বয়কদের সাথে আলোচনা করা, ইন্টারনেটই ছিল না। অফলাইনে আমরা এভাবে ভিডিও রেকর্ড করে এরপরে সেটা পেন ড্রাইভে ঢুকিয়ে এরপরে হচ্ছে আমরা সাংবাদিকদের কাছে দিতাম। সাংবাদিকরা পল্টন থেকে এটা নিত, প্রচন্ড রিস্ক নিয়ে এই পেন ড্রাইভটা নিত। ডিজিএফআই বলতো যে এই নিউজটা তো তোমরা দিলা, তোমাকে নিউজটা দিয়ে দিছে কে, সেই লোকটার লোকেশন দরকার। তারা বলতো যে এরকম পেন ড্রাইভ ফেলে দিয়ে চলে যেত, আমরা নিয়ে আসতাম, ওর ভিতরে এই ডকুমেন্টস গুলো পেতাম। এটা ডিজিএফআই বিশ্বাস করতো না এবং আমরা খোঁজ নিয়েছি। সাংবাদিকরা পরে বলেছে যে আমাদের হাউসে বসে আছে, আমরা কোনো নিউজ কিভাবে দেবো, নিউজ কে দিয়ে যায় এটাই খুঁজতেছে তারা। তখন আন্তর্জাতিক গণমাধ্যম অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যম ছাড়া আমাদের কাছে আর কোনোভাবে এটা পাঠানো সম্ভব ছিল না। আমরা যেভাবে মানে যত ওয়ে ব্যবহার করার সুযোগ ছিল সবগুলো ব্যবহার করেছি। বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আমাদের এই আন্দোলনকে সাপোর্ট দিয়েছে, সাথে ছিল, এনারা প্রচন্ড রকমের সহযোগিতা আমাদের তখন করছে। আমরা বলছি যে অমুক জায়গায় এই নিউজটা আছে, অমুক জায়গায় পেন ড্রাইভটা ফেলানো আছে, অমুক জায়গায় এটা আছে, তারা এটা ক্যারি করে নিয়ে আসতো এবং এটা স্প্রেড আউট করার চেষ্টা করতো। এই ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিক যারা ছিল তারা খুব, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিকদের তো ডিজিএফআই বা এনএসআই এরা খুব বেশি কিছু করতে পারতো না, হুমকি দামকিও দিতে পারতো না। তারা এইখানে খুব ভালো একটা রোল প্লে করছে। তো এই আন্দোলনে পরবর্তীতে যখন ইন্টারনেট শাটডাউনের পরে সমন্বয়কদের গ্রেপ্তার করা হলো, তারা 8 দফা দাবি জোরপূর্বক তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া হলো এবং তারা মেনে নিল। এর পরবর্তীতে তো ইসলামী ছাত্র শিবির 9 দফা দাবি প্রণয়ন করে। আমাদের হাউসে বসে আমরা 9 দফা দাবির একটা খসড়া প্রণয়ন করা হয়। আমাদের তৎকালীন সময়ের আন্তর্জাতিক সম্পাদক, মিডিয়া সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, এরকম ছোট্ট একটা প্যানেল আমরা করে দেই যে তোমরা হঠাৎ একটা দাবি, ওই দাবি মেনে নিলে তো আন্দোলন স্থিমিত হয়ে গেল, কিন্তু এতগুলো লাশ, এতগুলো মানুষ যে এতদিনে মারা গেল, তো এই মানুষগুলোর রক্তের তো কোনো প্রতিদান পেলাম না। আবার শেখ হাসিনা ধরে এরপর থেকে সবাইকে হত্যা করবে, সবাইকে গুম করবে। সুতরাং এর একটা পরিণতির দিকে না গেলে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরও ক্ষতি হবে, আর সামনে যারা আন্দোলন পরিচালনা করেছে ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকেরই মেসাকার করে দেবে এই ফ্যাসিবাদী এই শেখ হাসিনা। তখন আমাদের হলো যে আমরা অল্টারনেট একটা দাবি দিতে হবে। 19 তারিখেই আমরা সেই 9 দফা দাবি প্রণয়ন করি এবং সেই দাবির নিয়ে সমন্বয়কদেরকে যখন দেওয়া হয় তাদের ভিতর থেকে কিছু কথা ছিল। প্রথম দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ বা হচ্ছে এইটা আমাদের ছিল, তারা ডিফার করছে যে না, পদত্যাগ এই মুহূর্তে না, এটা ঠিক হবে না। তখন এটা সাজিয়ে গুছিয়ে কিছুটা লিখে দেওয়া হয় যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করতে হবে শেখ হাসিনাকে। তো দায় স্বীকার করা মানেই হচ্ছে সে হত্যা করেছে, সুতরাং তাকে অল্টারনেট 1 দফায় আমরা চলে যাব, পদত্যাগ ছাড়া আর কোনো ওয়ে নেই। আর নিচের দফাগুলো ছিল খুবই নর্মাল, যেটা মেনে নেওয়ার মতো, আমরা জানি মেনে নেবে। কিন্তু প্রথম দফাটা মেনে নেওয়াটা শেখ হাসিনার জন্য খুব কঠিন। তো সেইটা আমরা দিয়ে যখন প্রেসে পাঠানো হয় 9 দফা দাবি এবং বলা হয় যে 8 দফাটা ছিল মেনে নিছে, এটা জোরপূর্বক করা হয়েছে, আমাদের মূল দাবি হচ্ছে 9 দফা। এইটা নিয়ে তখন মূলত কার্যক্রম শুরু হয়। 3 তারিখে যখন এই সমন্বয়কদেরকে দ্বিতীয় দফায় গ্রেপ্তারের পর থেকে তারা বের হয়ে আসলো 3 তারিখে, তখন তো আবার তাদের সাথে কোঅপারেশন করা হয়। রাত পর্যন্ত টোটাল আন্দোলন কিভাবে চলবে, কর্মসূচি কি দেয়া হবে, টোটাল বিষয়গুলোই আমরা আলোচনা করতাম। ইন্টারনেট ছিল না, বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে আমরা বিদেশে মানে তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের তো কোনো ওয়ে ছিল না। সীমান্তবর্তী এলাকাগুলোতে আমাদের মিডিয়ার বাইরা যারা কাজ করতো, আমাদের যারা টেকনিক্যাল টিমের জনশক্তি ছিল, তাদেরকে একবার চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকাগুলোতে গিয়ে ভিপিএন চালু করে ওই ইন্টারনেট ব্যবহার করে এরপরে সোশ্যাল মিডিয়ায় আমরা তথ্যগুলো পাঠাতাম, বিদেশের ভাইদের কাছে পাঠাতাম। বিদেশে যারা ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল তাদের কাছে পাঠালে ওনারা এম্বাসিগুলো বা বিভিন্নভাবে এটা স্প্রেড আউট করার জন্য চেষ্টা করতো এবং ওই দেশের ভাইরা এটা জানতো। জনমত তৈরির ক্ষেত্রে দেশে ইন্টারনেট বন্ধ করে সপ্তাহখানিক যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এই বিষয়গুলো মানে ছড়িয়ে দেওয়া সম্ভব হতো, যার ফলে এটা একটা জাগরণ ছিল এবং মানুষের মধ্যে এটা একটা ক্ষুব্ধ ভাব ধীরে 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 তৈরি হচ্ছিল। ইন্টারনেট বন্ধ করে দিলেও তো প্রচুর, এখানে ব্লক রেড করা হচ্ছে, একটা নতুন শব্দ তারা ব্যবহার করছে, একটা এলাকা আটকে দিয়ে এরপরে প্রত্যেকটা বাড়ি তল্লাশি করে করে গ্রেপ্তার করা। এর উত্তরায়, তারপরে হচ্ছে এই যাত্রাবাড়ি, এই অঞ্চলগুলোতে, টঙ্গী, সব জায়গায় যেখানে বড় বড় প্রসেশন হয়েছে প্রত্যেকটা জায়গায় এই কাজগুলো করে হাজার হাজার মানুষকে তারা গ্রেপ্তার করছে, শুট করছে, মেরে ফেলছে, লাশ গুম করে ফেলছে। এই ঘটনাগুলো তারা তো কন্টিনিউয়াসলি করছে। তো 3 তারিখে যখন আবার সমন্বয়করা আসলো তখন তো আবার সম্মিলিত কর্মসূচিগুলো দেওয়া হতো। তখন শেখ হাসিনার 1 দফা
দফা পদত্যাগের দাবিগুলো উত্থাপন করা হলো। তো টোটাল এই সময়টাতে আমরা যখন ইন্টারনেট ছিল না, যোগাযোগের মাধ্যমটা আমাদের ছিল অফলাইনে শুধুমাত্র কথা বলতে, কিন্তু এগুলো তো আমাদের ভয়েস রেকর্ড হতো, ট্র্যাকিং হতো। তো সেই জায়গা থেকে আমাদের একাধিক সিম আমরা ব্যবহার করতাম। একটা সিম ব্যবহার করার পরে খুলে ফেলে দিতাম। আমি যেখানে থাকতাম সেখান থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার দূরে গিয়ে কথা বলতাম। 1 ঘন্টা এক একটা এলাকার দায়িত্ব সময় দেয়া থাকতো যে হ্যাঁ চিটাগাংয়ের সাথে আমি যোগাযোগ করবো সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, আমার এই নাম্বার খোলা থাকবে, তোমাদের নতুন নাম্বারগুলো আমাদের টেক্সট দিয়ে রাখবা। আমি প্রয়োজনে ফোন দিতাম, তারা প্রয়োজনে আমাকে ইনফর্ম করতো কি চলতো। আবার ওইখানে 1 ঘন্টা কথা বলার পরে বা 2 ঘন্টা কথা বলার পরে ওইখান থেকে আবার আমরা আরেকটা জায়গায় চলে গিয়ে নৌকার উপরে, ওই যাত্রাবাড়ি এই সেদিকে টুঙ্গির পেছনে নৌকা আছে বা হচ্ছে যাতায়াতের জন্য, উত্তরার পেছন দিক থেকে নদী পার হতে হয়, ওইখানে নৌকা ভাড়া নিয়ে নদীর উপরে থাকছি, ইন্টারনেট মোবাইলে কথা বলছি। আবার ওইখানে সিম টিম সব সেট আলাদা করে দিয়ে যেখানে আমি থাকতাম সেখানে 10-15 কিলোমিটার দূরে এসে আবার থাকতে হয়েছে। তো এইটা ছিল খুবই মানে মেমোরেবল একটা বিজয় বিধারক আসলে এই স্যাক্রিফাইস। আসলে কেউ আসলে এটা তো বোঝা কঠিন ছিল সারা দেশের ক্ষয়ক্ষতির পরিমাণটা কি। যদিও প্রতিদিন আমাদের রিপোর্টিং হতো সকাল 7টায়, জামাত ইসলামের একটা টিম আমাদের সাথে বসতো বা আমাদেরও একটা টিম বসতো যে কি পরিমাণে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে এবং কি ধরনের সহযোগিতা আমাদের দেয়া দরকার। তখন ওইখানে আমি উপস্থাপন করতাম রিপোর্ট যে এই হচ্ছে আমাদের অবস্থান, সারা দেশে এই পরিমাণে গ্রেপ্তার, এরকম আহত হয়েছে, এত ঘটনাগুলো ঘটছে। তখন এই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করতাম এবং কি করতে হবে, সামনে কি কর্মসূচি আসছে, কেউ যেন ভেঙে না পড়ে, কিভাবে সতর্কতা অবলম্বন করবে, সব বিষয়ে নির্দেশনাগুলো আমাদের দেওয়া হতো। ইভেন স্কুলে কমিউনিকেশনটা কিভাবে মেনটেন করতে হবে, কলেজের কমিউনিকেশনগুলো কিভাবে মেনটেন করতে হবে, সব বিষয়ে আমাদের বৈঠকে আলোচনা হতো। আমরা সেগুলো আবার সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতাম। সারা দেশের সমন্বয় কমিটি আপনারা দেখেছেন যে এটা তো হয়েছে একেবারে লাস্টের দিকে এসে, আগস্টের শুরুর দিকে সারা দেশের সমন্বয় কমিটি আস্তে আস্তে দেওয়া শুরু হয়। তখন বোঝা যাচ্ছিল যে এই আন্দোলনটা একেবারে পরিণতির দিকে যাচ্ছে, সুতরাং অর্গানাইজড হতে হবে। তখন সমন্বয়করাও ইন্টারনেট ফেরত পাওয়ার পরে 1-2 তারিখ থেকে যোগাযোগ শুরু করলো, সারা দেশে সমন্বয় কমিটি দেওয়া শুরু হলো। তো এর আগ পর্যন্ত আন্দোলনগুলো স্ক্যাটার ওয়েতে মানুষ নামতো সারা দেশের, কিন্তু এইটাকে একটু অর্গানাইজ ওয়েতে করার ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী বাইরে রাস্তায় থাকতো। এখানে তো অনেক স্টেক হোল্ডারই ছিল, আমাদের কাজের স্ট্র্যাটেজিটা আর কি বললাম। আচ্ছা, আমরা যদি একটু জানি যে শেষ দিকে হতাহতের সংখ্যা বাড়ছিল, প্রচুর হতাহতের সংখ্যা বাড়ছিল, অনেকে গ্রেপ্তার হচ্ছিলেন, নির্যাতন হামলা বাড়ছিল। সে সময় আসলে আপনার মনোবলটা কেমন ছিল? আপনি কি ভেঙে পড়েছিলেন? আমরা তো চাচ্ছিলাম, আন্দোলন কয়েকটা উদ্দেশ্য নিয়ে আমরা করছিলাম মূলত 15 তারিখের পরে। একটা হচ্ছে আওয়ামী লীগের যে জুলুম নির্যাতন এবং ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো ক্যাম্পাস থেকে বন্ধ হওয়া উচিত এবং ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বের করে ফেলতে হবে। যারা মানে কন্টিনিউয়াসলি ছাত্রদের উপরে নির্যাতন চালাচ্ছে, গণরুম গেস্ট রুম দিয়ে নির্যাতন করছে, এইটা আমাদের একটা উদ্দেশ্য ছিল। শেখ হাসিনা যে উদ্ধত্তপূর্ণ বক্তব্যগুলো রাখে, তার এই বক্তব্যের এগেইনস্টে তাকে আসলে লাগামহীন হয়ে পড়ছে, সেই জায়গায় শেখ হাসিনাকে একটা শিক্ষা দেয়া। এরপরে যে উদ্দেশ্য নিয়ে মূলত আন্দোলনটা শুরু হয়েছে, কোটা আন্দোলন, সেই কোটা ব্যবস্থাগুলোকে আবার রিথিঙ্ক করার ব্যাপারটা যেন সরকার চিন্তা করে বাধ্য করা হয়, এটা ছিল উদ্দেশ্য। কিন্তু আন্দোলনটা 16 আগস্টের পর থেকে তো এটা অন্যভাবে রূপ নেওয়া শুরু করে এবং আস্তে আস্তে সেটা শেখ হাসিনার পতনের দিকে চলে যায়। তো আমাদের তখন পরিস্থিতিটা এমন ছিল যে মনোবল তো মাঝে মাঝে ভেঙে যায়, মাঝে মাঝে আবার উর্বর হয়। কর্মসূচিতে যখন অংশগ্রহণ করি আমাদের ভিতরে ইন্সপিরেশনের জায়গা ছিল যে আমি বিএনএস এর ওইখানে দেখেছি যে আমাদের সামনে থেকে 3-4 জনকে গুলি করা হচ্ছে, যুবলীগ গুলি করছে ভিতরে, উত্তরার ভিতর দিক থেকে 12 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, অলিগলি অনেক বেশি। এবং সেখানে মেয়র জাহাঙ্গীরের সাগরেদ যারা ছিল, ও মেয়র জাহাঙ্গীর মানে আওয়ামী লীগের যে মেয়র ছিল গাজীপুরের, সে সহ অস্ত্র নিয়ে মূলত এখানে ছাত্রদের উপরে গুলি করা হতো। তা আমি দেখেছি 3 জন গুলি করছে, 3 জন মারা গিয়েছে, সামনে পড়ে গেছে লাশ। ছাত্ররা এরপরও পেছনে না গিয়ে সামনে ধাওয়া দিচ্ছে, পেছন দিক থেকে আরেকটা গ্রুপ গিয়ে পেছন দিক থেকে তাদেরকে জাপটে ধরছে এবং 2-4 জনকে ধরার পরে আমরা দেখছি যে তাদের হাতে 2টা রিভলভার, তারপর হচ্ছে এই 2 পকেটে অস্ত্র, মানে 4-5টা অস্ত্র এক একজন নিয়ে এসে একেবারে শুট করছে। ছাত্ররা লাশ নিয়ে গিয়ে কুয়েত মৈত্রী হসপিটালে দিয়ে আসছে। আমরা ভাবছি যে ওইটা দিয়ে আসার পরে সে হয়তো ভয় পাবে, আসবে না, চলে যাবে। ও আবার এটা রেখে রক্তাক্ত অবস্থায় দৌড় দিয়ে আবার
আবার আন্দোলনে যোগদান করছি, স্পিরিট কাজ করে। মানে জিজ্ঞাসা করছি যে এটা কি, বুঝছে আমার ভাইয়ের রক্তের জবাব নিবই, শেখ হাসিনারে আর বাংলাদেশে থাকতে দিব না। যে এই যে সাধারণ ছাত্রদের ভিতরে যে ইন্সপাইরেশন এবং যে উদ্দীপনাটা, তখন আমরা তো ছিলাম দায়িত্বশীল, বা আমরা এগুলো তো দীর্ঘ জুলুম নির্যাতন দেখতে দেখতে ইউজ টু, আমাদের ভিতরে এগুলো আরো ইন্সপাইরেশন হতো যে না, এদের ভিতরে এই সাহস যদি থাকে তাহলে এইবারে একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা, এই যে আন্দোলনটা হয়েছে, গণ অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থান প্রক্রিয়া অনেক স্টেক হোল্ডাররা ছিল, বাংলাদেশ জামাত ইসলামী, ছাত্র শিবির, বিএনপি ছিল, ছাত্রদল ছিল, অন্যান্য মানুষজন ছিল। এই সময়টাতে এই যে ভিন্ন মতাদর্শের মানুষের সাথে আপনারা কাজ করেছেন, তখন কি কোনো ধরনের সংকট তৈরি হয়েছিল আপনাদের মধ্যে? না, এখানে আমাদের একটা ঐক্যের জায়গাটা ছিল যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা করছি, এবং ন্যূনতম একটা দফা নিয়েই তো আমরা একসাথে হয়েছিলাম যে আওয়ামী লীগ দুঃশাসনের অবসান হওয়া দরকার, এবং যে কোনো দল মত যাই হোক না কেন শেখ হাসিনা আর থাকবে না। তো এই ক্ষেত্রে যে কর্মসূচি দেওয়া হবে সব কর্মসূচিতে সবাই একমত হবে। তো সেক্ষেত্রে আমরা তো সরাসরি ছাত্রদলের সাথে আমাদের যোগাযোগ দীর্ঘদিনের ছিল। লাস্ট পর্যায়ে আন্দোলনে এসে আমাদের যোগাযোগটা ছিল সমন্বয়কদের মাধ্যমে, এবং সমন্বয়করা মিডলম্যান হিসেবে অন্যান্য স্টেকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতো। কতটুকু আলোচনা হতো জানি না, তবে ছাত্রদলের সাথে তৎকালীন দায়িত্বশীল যারা ছিল তাদের সাথে আমাদের কথাগুলো হতো। এর আগেও আমরা কর্মসূচি দিয়েছি, যুগপৎ কর্মসূচি, তারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেছে, কর্মসূচি দিয়েছে, তখন আমাদের সাথে সব যোগাযোগগুলো হতো। এবং অ্যাট এ টাইমে কর্মসূচি কিভাবে দেয়া যায়, কোন কর্মসূচি দিয়ে রাস্তায় থাকতে হবে, সামনে কি করণীয় আছে, এগুলো নিয়ে সব আলোচনা আমরা করতাম। তখন কোনো মতের ভিন্নতা ছিল না, কারণ আমাদের পরিচয় ছিল আমরা হচ্ছে মাজলুম ছিলাম। তো মাজলুমের পরিচয় একটাই, যে জুলুমের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। এক্ষেত্রে আমি দেখি নাই যে কারো ব্যাপারে হ্যাঁ, তারাও কর্মসূচি দিলে ভিন্ন মত পোষণ করতো, একটা পর্যায়ে গিয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটা স্ট্র্যাটেজি ঠিক হতো। আমরা এক ধরনের পরামর্শ দিতাম যে কর্মসূচি এরকম হতে হবে, ওদের পক্ষ থেকে আরেকটা পরামর্শ আসতো যে না, কর্মসূচির নামটা এমন হওয়া উচিত, এভাবে হওয়া উচিত। তখন একসাথে সিদ্ধান্ত হলে আমরা সেটা নিয়েই সারা দেশে কিভাবে কাজগুলো করতে হবে এটা নিয়ে কাজ করতাম। আচ্ছা, যেই স্বপ্ন নিয়ে আপনারা এই গণ অভ্যুত্থানটা ঘটালেন, 1 বছর হয়ে গেল, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন কত দূর বা কতটুকু পথে আছে? এটা দুঃখজনক আসলে কথাটা, এই 1 বছর পরে এসে এরকম বলতে হচ্ছে। আসলে এই আন্দোলনে সবাই স্বীকার করে যে ছাত্রদের কন্ট্রিবিউশন ছিল, রাজনৈতিক ছাত্র সংগঠন যারা ছিল তাদের এখানে কন্ট্রিবিউশন ছিল, শহীদ হয়েছে তাদের ছেলেরা। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনূস সাহেব বা তার কোনো উপদেষ্টা ছাত্র সংগঠনগুলো কি চায়, কিভাবে ক্যাম্পাস সংস্কার করতে হবে, নতুন রাজনীতি, ক্যাম্পাসের রাজনীতি থেকেই এই আন্দোলনের দাবানল জেলে ওঠে, এবং মূল স্ট্রিমের রাজনৈতিক পার্টির উপরে মানুষের আস্থাহীনতার কারণে ছাত্রদের উপর মানুষ আস্থা রাখে। তো সেই জায়গা থেকে, যেখান থেকে আন্দোলন গড়ে উঠেছে, সেই ক্যাম্পাস সংস্কার, ক্যাম্পাসের শিক্ষা সংস্কার, ছাত্র সংগঠনগুলোর কথা শোনা, এগুলো কিছুই এখন পর্যন্ত তারা শুনে নাই। ছাত্র প্রতিনিধি হিসেবে 2 জন এখন উপদেষ্টায় আছে, এটা হলো খুবই লজ্জাজনক বিষয়। এই 2 জন ছাত্র উপদেষ্টা তারা একটা দলের ছাত্র উপদেষ্টায় পরিণত হয়েছে, কোনো ছাত্র সংগঠনের সাথে তাদের কোনো যোগাযোগই নাই, ন্যূনতম কোনো যোগাযোগ মেনটেন করে না। তারা মেসেজ দিলে দেখে না, ফোন দিলে কথা বলে না। তারা কিন্তু ম্যান্ডেট নিয়েছে ছাত্র প্রতিনিধি হয়ে। কিসের ছাত্র প্রতিনিধি? তারা অন্য অন্য উপদেষ্টাদের মতো রোল প্লে করছে। আমাদের কথাই যদি না শোনে তাহলে এরা ছাত্র উপদেষ্টা হইলো কিভাবে, আর ছাত্র প্রতিনিধি কোন কোটায় তারা এখানে গেল, কাদের রক্তের উপরে তারা এখানে গেল? কোনো আকাঙ্ক্ষা এখন পর্যন্ত জুলাইয়ের বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, তাদের বিচার দৃশ্যমান এখন পর্যন্ত হয়নি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোর পুনর্বাসন করা হয়নি, তাদের এখনো পর্যন্ত জুলাই সনদে স্বীকৃতি দেওয়া হয়নি। আহত যারা হয়েছে তাদের চিকিৎসার জন্য যমুনার সামনে গিয়ে তাদের আন্দোলন করতে হয়। তাহলে ওই 2 উপদেষ্টা এসি রুমের মধ্যে জনগণের টাকায় এরপর রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়ে বসে আছে, তাদের রোলটা কি? যখন আহতদের চিকিৎসা হচ্ছে না, 2 জনের পদত্যাগ করা উচিত ছিল, এবং সাধারণ ছাত্রদের কাতারে এসে আবার আহতদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করা উচিত ছিল। এই কাজটা তারা করে নাই। এর জবাব তাদেরকে আজকে হোক কালকে হোক দিতে হবে। তারা যে সুখের জীবন যাপন করছে এবং ছাত্রদের কথাগুলো তারা শুনছে না, অথচ ছাত্র প্রতিনিধি হয়ে রক্তের উপর দাঁড়িয়ে তারা এই ক্ষমতার স্বাদ গ্রহণ করছে, নিঃসন্দেহে এই সমাজ, এই ছাত্ররা বা ভবিষ্যৎ তাদেরকে ক্ষমা করবে না। আমরা চেয়েছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্টের কিছু প্রায়োরিটি কাজ থাকবে। এই প্রায়োরিটি কাজের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি তাদের থাকা উচিত ছিল শহীদ পরিবার যারা রয়েছে তাদের পুনর্বাসন করা, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থাগুলো করা এবং তাদের স্যাটিসফাই হয় এরকম একটা চিকিৎসার দিকে যাওয়া, জুলাই ঘোষণাপত্রটা দেয়া, কার্যকর সংস্কার শর্ট টাইমের মধ্যে করে একটা নির্বাচনের দিকে যাওয়া। সেই জায়গাগুলোতে
কিছুটা অগ্রগতি থাকলেও আমরা দীর্ঘমেয়াদী এখনো পর্যন্ত দৃশ্যমান খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না। তবে আমরা আশা করি সরকার সেদিকে ভ্রুক্ষেপ করবে এবং তাদের মূল কাজ যেটা সেই কাজের প্রতি তারা ফোকাসিং দিবে, এটা আমাদের প্রত্যাশা। আচ্ছা, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের স্পিড ছিল, তারা স্পিড কাজ করেছে। আপনি কি মনে করেন এই যে তরুণদের বাংলাদেশ নিয়ে যে নতুন করে চিন্তা ভাবনার যে জায়গাটা, এটা কি মিয়ে গেল নাকি এটা দীর্ঘস্থায়ী হবে বলে আপনি মনে করেন? তরুণদের ব্যাপারটা হচ্ছে, তরুণদের তো হঠাৎ করে একটা রিভলিউশন করে ফেলতে পারে, মানে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করাটা খুবই সহজ, কিন্তু এর পরবর্তী সাস্টেইনেবিলিটিটা খুবই কঠিন। তো তরুণরা তো স্ক্যাটার্ড হয়ে আছে, তারা যে কোনো একটা ক্রান্তি লগ্নের জাতির অ্যাকোমোডেট হয় এবং একটা পরিবর্তন করে দেয়। লায়াবিলিটিটা যায় হচ্ছে রাজনীতিবিদদের উপরে, যারা রাষ্ট্র গঠনের দায়িত্বে থাকেন। তরুণদের আকাঙ্ক্ষাটা কি কি নিয়ে এই মানুষগুলো রাস্তায় নেমেছিল, সেই জিনিসগুলো পালস বোঝা উচিত রাজনৈতিক দলের। কিন্তু এটা তো দুঃখজনক, বড় রাজনৈতিক দল তারা সেই পুরাতন বন্দোবস্তের মধ্যে আছে, চাঁদাবাজি করছে, ছিনতাই করছে, আন্তঃকুন্দলে শয়ের উপরে নিজেদের মানুষ মারা গিয়েছে, রিপ্লেস হয়েছে আওয়ামী লীগের জায়গাগুলোতে, তারা তখন রাখছে। তো এখানে কেন্দ্রের নেতৃবৃন্দের অনেক সদিচ্ছা আছে, তারা সাসপেন্ড করছে, আমি দেখতে পাচ্ছি, পুলিশ দিয়ে ধরিয়ে দিচ্ছে, এরপরেও বন্ধ হচ্ছে না। এটার মূল প্রবলেমটা হচ্ছে ফিলসফিক্যাল প্রবলেম, আইডিওলজিক্যাল প্রবলেম। তাদের আইডিওলজি কোন বিষয়ের বা ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে, কোন জাতীয়তাবাদে তারা বিশ্বাস করে, বা তারা যে আন্দোলন করছে সেই জিনিসটা তাদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি আছে। আমরা যখন দেখি তাদের নেতারা স্লোগান দেয়, তুমি কি আমি কে, বাঙালি বাঙালি, তখন আমাদের ভিতরে সংশয় সৃষ্টি হয়। তারা যে জাতীয়তাবাদী আন্দোলন করে, তাদের কনস্টিটিউশন এবং জাতীয়তাবাদী দলের যে ঘোষণাপত্র শুরুতে আছে কনস্টিটিউশনের, সেটা আসলে তারা পড়ছে কিনা। তারা তো বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেই তারা রাজনীতি করছে, তাহলে তাদের মূল ফিলোসফির জায়গায় তারা স্ট্যান্ডলি দাঁড়িয়ে থাকতে পারছে না। এই জায়গায় তাদের আরো বোঝাপড়া হওয়া উচিত, দলীয় কর্মীদেরকে ট্রেন আপ করা উচিত, এবং রাজনৈতিক দলগুলো যদি নতুন জেনারেশনের পালস বুঝে কর্মসূচি দিতে না পারে, তাহলে তো একটা ভ্যাকিউম তৈরি হবে। স্ক্যাটার হয়ে তরুণরা তো আর দেশ গঠন করতে পারবে না। এটা হচ্ছে সংঘবদ্ধ একটা ক্ষমতায় যাওয়ার ব্যাপার, প্রয়াসের ব্যাপার, লক্ষ্য থাকবে, রাষ্ট্রের একটা নির্ধারিত মানে এজেন্ডা থাকবে। সেই এজেন্ডাগুলো সেট করবে জনগণের পালস এবং তরুণদের পারসেপশনের উপর ভিত্তি করে। সেই জিনিসটা রাজনৈতিক দল কতটুকু করতে পারছে সামনের ইলেকশনের পরে বোঝা যাবে। যদি না পারে, তরুণরা তো শিখে গেছে কিভাবে পরিবর্তন করতে হয়। যদি সোজা কথায় পরিবর্তন না হয়, তরুণরা যেভাবে পরিবর্তন করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, একই রকম আবারও হয়তো তারা রাস্তায় নামবে, আকাঙ্ক্ষা পূরণ হবে না, রক্ত দিবে। কিন্তু রাজনৈতিক দলের যারা করছে, মূল স্ট্রিমের রাজনৈতিক দলদের উচিত এই পালসগুলো বোঝা এবং এই বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা, দেশকে রক্ষা করা। আচ্ছা, এই বিষয়ে শেষ প্রশ্ন আপনার কাছে করছি, সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সে সময়ে এবং যারা ফোকাসে এসেছেন, তারা কি নৈতিকভাবে তাদের সেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন? আদর্শিকভাবে আমরা দেখছি অনেকেই হচ্ছে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কিছু তো অধপতন হয়েছেই, ম্যাসিভ পরিমাণে অধপতন হয়েছে রুট লেভেলগুলোতে। সমন্বয়ক যারা ছিল তারা তো 5 আগস্টের ইমিডিয়েট আগেই সমন্বয়ক দায়িত্ব প্রাপ্ত হয়েছে, এবং 5 আগস্টের পরেও আমরা দেখেছি অনেক জায়গায় অনেক সমন্বয়ক প্যানেল দেওয়া হয়েছে। এই কথাগুলো, এই সমন্বয়কের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তারা করাপশন করেছে এবং এটা নিয়ে নিউজ হয়েছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমার এলাকা পর্যন্ত আমি দেখেছি মানে সমন্বয়ক পরিচয় দিয়ে কিভাবে ডিসিকে হেনস্থা করা হচ্ছে, পুলিশ কমিশনারকে কাজ করতে দিচ্ছে না। এরপরে যখন কোনো জায়গায় সালিশ বিচার, আমি খুবই বিভিন্ন জায়গায় রাগ করেছি, অনেক জুনিয়র আমাদের অমুক জায়গায় সালিশ বিচার, সে যাচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে পড়া একটা ছাত্র, সে যাচ্ছে এটার ভূমিকা রাখতে, মিউচুয়াল করতে। আমি বলছি এটা তো প্রশাসনের কাজ, তুমি এখানে ইন্টারফারেন্স করার কি? এটা আমরা ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আমরা এগুলো প্রেফার করি না, আমরা কোথাও যাইনি। এগুলো সমাজের সব জায়গায় যদি ইন্টারভেনশন করার সুযোগ হয়, ম্যাসাকার হবে। তো অল্প বয়সে অনেক বড় অ্যাক্সেস পেয়ে যাওয়ার কারণে নেগেটিভিটি অনেক বেড়েছে, আবার তাদেরকে ইউজ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আওয়ামী লীগ কিছু জায়গায় ছিল বড় বড় বিজনেসম্যান, এই বিজনেসম্যানগুলোর পুনর্বাসন দরকার ছিল, তখন তাদের হাতে টাকা গুঁজে দিয়ে বলছে যে আমাকে একটু শেল্টার দাও। তারা এই লোভ সামলাতে পারে না, অনেকের পারিবারিক খুবই দৈন্য দশা, টিনের চাল দিয়ে পানি পড়তো, সেখানে বিল্ডিং হাজানোর সুযোগ যদি পেয়ে যায়, তো তাদের তো আর নৈতিকতা নাই, ইসলাম নাই, দেশপ্রেম ওইভাবে যার ভিতরে ওইভাবে নাই, সে তো বিক্রি হয়ে যাবে। রুট লেভেল পর্যন্ত এগুলো মারাত্মক আকার ধারণ করছে। এই কারণে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা করাপ্টেড হয়েছে। আমরা বলেছি এই প্ল্যাটফর্মটা 5 আগস্ট পরবর্তী প্রয়োজনীয়তা শেষ, এটার সম্মান মর্যাদা রেখে এই প্ল্যাটফর্মটা ভেঙে দিতে হবে, কিন্তু সেটা ভাঙে নাই। প্ল্যাটফর্মে যারা ছিল তারা পরবর্তীতে এনসিপিতে যোগদান করে, ওই দল থেকে আবার পদত্যাগ করে বৈষম্য বিরোধীর দায়িত্ব নিচ্ছে, নিজেরা একটা ভোটাভুটির আয়োজন করছে। অথবা বৈষম্য বিরোধী ছিল সব ছাত্র সংগঠনের একটা সম্মিলিত প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মটা, platform। এটাকে চুরি করে নেওয়া হলো। এই যে মানে নৈতিক আনইথিক্যাল কাজগুলো এরা করছে, এগুলো সাধারণ ছাত্ররা অ্যাকসেপ্ট করছে না, তাদের পপুলারিটি কমেছে, প্ল্যাটফর্মটাকে তারা মানে করাপ্টেড করে ফেললো। এটা আমাদের কাছে কাম্য ছিল না। ইভেন কেউ কেউ আছে মূল সমন্বয়কের দায়িত্বেও ছিল, তাদের ব্যাপারেও এলিগেশনগুলো আসছে। তাদের ইথিক্সের জায়গাটা আরও বেশি স্ট্রং হওয়া উচিত ছিল। মানুষের আস্থা কমে গেছে, এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা কখনোই কাম্য নয়। তবে আমরা আশা করছি তারা এখন পর্যন্ত যে পরিস্থিতিতে আছে নিজেদের শুধরাবে। যদি কেউ ব্যবস্থা এরকম অন্যায় কাজগুলো করে, কোনো ধরনের প্রশ্রয় দিবে না। প্রশাসন ডিলিংসের ক্ষেত্রে মানে নিউট্রাল জায়গা থেকে, যেটা রাষ্ট্রের জন্য সমাজের জন্য কল্যাণ, সেভাবে ডিলিংসগুলো করার জন্য তারা চেষ্টা করবে। আচ্ছা সাদ্দাম ভাই, আমরা এবার একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু আপনার সাথে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আপনি দেখেছেন যে গেল 2 বছর ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত যে হামলা, আক্রমণ, নৃশংসতা অব্যাহত আছে। আমরা সবশেষ জানি যে প্রায় 60,000-এর মতো গাজার মানুষ নিহত হয়েছেন এই ইসরায়েলের হামলায়। সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা তো খুবই মর্মাহত একটা ঘটনা। দীর্ঘদিন ধরে আমরা এর প্রতিবাদ করছি, আর এই জায়োনিজমরা দীর্ঘদিন ধরেই এই ভূখণ্ডটাকে দখল করা, তাদের যে প্রমিস ল্যান্ড, সেই কনসেপ্টের আওতায় টোটাল জেরুজালেমকে ইসরায়েলে নিয়ে তারা মানে ইসরায়েল চিন্তা করছে আফগানিস্তান, ফিলিস্তিনের এই ভূখণ্ডগুলো তারা দখল করে নেবে, এবং বিনা কারণেই সেখানের মানুষদের উপরে নির্যাতন, হামলা করা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, তবে আমাদের মুখের প্রতিবাদে কোনো কিছু যায়ও না, ইসরায়েলের জায়োনিস্টদের আসেও না। রিসেন্টলি আমি মালয়েশিয়াতে 2-3 দিন আগে গিয়েছিলাম। সেখানে আনোয়ার ইব্রাহিমের প্যাট্রোনাইজেশনেই একটা প্রোগ্রামে, সেখানে গ্লোবাল সাউথের যে দেশগুলো আছে তারা বড় ধরনের একটা প্রসেশন করবে কুয়ালালামপুরে 16ই আগস্ট, এবং এর আগেও বিভিন্ন দেশে এশিয়ার তারা একটা বড় ধরনের গ্যাদারিংয়ের ব্যাপারে একটা পরিকল্পনা নিয়েছে প্যালেস্টাইনের পক্ষে, এবং জায়োনিজমের যে প্রোডাক্টগুলো আছে বিশ্বব্যাপী, যে অর্থনৈতিক সোর্স, এগুলোকে পঙ্গু করে দেয়া। কিন্তু প্রবলেমটা হয়েছে এখানে অন্য। জায়োনিস্টদেরকে দমন করা খুব সহজ একটা ব্যাপার ছিল যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বিক্রি না হয়ে যেত। এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তাদের বিস্ফোরা হিসেবে ইসরায়েল সেখানে আবির্ভূত হওয়ার পরেও ইসরায়েল তাদের মাথাগুলো দীর্ঘদিন ধরে কিনে ফেলেছে। তাদের কালচারাল হিজিমনি দিয়ে যেভাবে এখানে দেশগুলোর মধ্যে একটা বিভক্তি তৈরি করেছে। আর একটা স্ট্রেংথ জায়গা হচ্ছে খোদ আমেরিকা তাদেরকে শেল্টার দিচ্ছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখন যারা পড়াশোনা করতে যাবে আমেরিকাতে, ইসরায়েলের বিপক্ষে কারো ফেসবুক পোস্ট থাকলে তাকে ভিসা দেওয়ার নিষেধ করেছে। আমেরিকার বিপক্ষে যা ইচ্ছা তাই লেখো, কিন্তু ইসরায়েলের বিপক্ষে কিছু লেখা যাবে না, তাহলে আমেরিকায় কোনো ভিসা এবং পড়াশোনার জন্য পারমিশন তারা দিবে না। কিভাবে নোংরাভাবে এই ট্রাম্প এটা খুবই বাজেভাবে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। এই বর্তমান সভ্যতার যুগে এটা তো মানাই যায় না যে আমরা বর্বর যুগের ঘটনাগুলো শুনতাম কিভাবে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, কিন্তু এখন আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে বোমা মেরে হত্যা করা হচ্ছে, মায়ের সামনে হত্যা করে ফেলা হচ্ছে। মানে এখানে যারা মারা গেছে 60,000 বা 65,000, এটা তো অধিকাংশ হচ্ছে দুর্বল নারী আর শিশুরা অবস্থান করছে। পুরুষরা হয়তো বিভিন্ন জায়গায় যুদ্ধ করছে বা আমাদের সাথে সংযুক্ত। পরিবার সিভিল সোসাইটিতেই বা হচ্ছে যেখানে মানুষ বসবাস করে সেখানে এই হামলাগুলো করা হচ্ছে। খাবার নিতে যাচ্ছে সেখানে বোমা হামলা করা হচ্ছে। গাছগুলো সেখানে আর নাই, মাটি খেয়ে খেয়ে মানুষ বেঁচে আছে। প্রচন্ড রকমের একটা দুর্ভিক্ষ সেখানে চলছে। আমরা সেটাই বলছিলাম যে ধরেন এই যে মানবিক একটা বিপর্যয় কিন্তু হচ্ছে, এটা সারা দুনিয়া ব্যাপী স্বীকৃত এবং সবাই দেখছে যে আসলে গাজায় কি পরিমাণে খাদ্য সংকট তৈরি হয়েছে। কিন্তু অতি সম্প্রতি আমরা দেখলাম কি নেতানিয়াহু বলেছে যে গাজায় নাকি কোনো ধরনের খাদ্য সংকট নেই। ব্যাপারটা সে তো অমানুষ। তাকে যদি ব্যাখ্যা করা হয় সে মানুষের কাতারে পড়ে না। এবং এই সন্ত্রাসীর এই জায়োনিস্টের করুণ পরিণতির দিকেই সে যাচ্ছে। সে যে কথাগুলো বলে এগুলো তো প্রকাশ্যে মিথ্যা কথা বলে, এবং এদের চরিত্রটাই হচ্ছে পূর্ববর্তী জাতি থেকে এরকম চরিত্র, প্রচন্ড রকমের মিথ্যাবাদী এবং প্রতিহিংসা পরায়ণ। নিজের জাতি ছাড়া এই জায়োনিস্টরা অন্যদেরকে তো তারা কোনো মানুষের তারা নিজেদের মনেই করে না, এবং সবাইকে হত্যা করা, রক্ত তাদের জন্য জায়েজ মনে করে তারা, এবং সেভাবেই তারা বোমা হামলা করছে, হত্যা করছে, এবং আবার নিজেরা ডিফাইন করছে। মিডিয়াগুলো তাদের পক্ষে, তারা সেগুলো কাজে লাগাচ্ছে। দীর্ঘ সময় ধরে তারা তিলে তিলে তাদের বিজনেস হাব তৈরি করছে, পৃথিবীব্যাপী অর্থনৈতিক সোর্স তৈরি করছে। তারা চাই তাদের টিকে থাকার জন্য এই ভূখণ্ড
ভূখণ্ডগুলোতে অস্থির বানাবে, মানব শূন্য করে দিবে, সেগুলো চাচ্ছে। এখন আমাদের করণীয় হচ্ছে মুসলিম দেশগুলো যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো একতাবদ্ধ হয়ে একটা হুমকি দেয়, ইসরায়েলের ইরানের হামলা সামাল দেওয়াও খুব দুষ্কর হয়ে পড়ছে এই জায়নিস্টদের জন্য। 8-10 দিনের হামলার পরে হাত পা জোর করে মাপ চেয়ে নিচ্ছে তারা। তো এদের মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো যদি ইউনাইটেড হয়ে একটা ধাক্কা দেয়, এই জায়নিস্টদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর আটলান্টিকের ওপার থেকে আমেরিকার মতো রাষ্ট্র এসে নিঃসন্দেহে এখানে কিছু করার ক্ষমতা রাখে না, কিন্তু মুসলমানদের ইমানের সেই তেজ, সেই দীপ্ততা থাকতে হবে। আপনি দেখেছেন ন্যাটোর অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে যুদ্ধটা চলছে হচ্ছে রাশিয়া আর হচ্ছে ইউক্রেনের মধ্যে, ইউক্রেনকে সহযোগিতা করার জন্য সব কিছু বলেছিল তারা, একটা পর্যায়ে এসে ইউক্রেন থেকে হাত গুটিয়ে নিয়েছে। ইভেন আফগানিস্তানে দীর্ঘদিন যুদ্ধ চালানোর পরে হাত গুটিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। আমেরিকার অবস্থাই হচ্ছে যেখানেই যুদ্ধ বাঁধিয়েছে দীর্ঘ সময় ধরে তারা ম্যাসাকার করে নিজেরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদের এত সক্ষমতা এখন নাই। অর্থনৈতিক দিক থেকে আমেরিকা আস্তে আস্তে ফল ডাউন করছে এবং পাওয়ারের যে ইউনিপোলারাইজেশন ছিল এটা এখন ডিসেন্ট্রালাইজ হচ্ছে, মাল্টিপোলারাইজেশন হচ্ছে। পাওয়ার এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কারণে সাউথ এশিয়ান এরিয়া, তারপরে ইন্দো প্যাসিফিক অঞ্চল, দক্ষিণ চীন সাগর এবং আফ্রিকা মহাদেশের দিকে ডিসেন্ট্রালাইজ হচ্ছে। এই জায়গাগুলোতে তারা চায় আনরেস্ট সিচুয়েশন তৈরি করে রাখতে, নিজেদের একটা প্রভাব বিস্তার করতে। নাহলে আগামী দিনের ইকোনমিক পাওয়ারগুলো এখন চায়নার হাতে চলে যাবে, রাশিয়ার হাতে চলে যাচ্ছে, এদিকে তার্কির বলয় একটা তৈরি হচ্ছে। এই বলয়গুলোতে যখন ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, খোদ ভারতের একটা বিশাল একটা অবস্থান এখানে রয়েছে, আমেরিকা তখন আস্তে 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 প্রচন্ড দুর্বল হয়ে পড়বে এবং তারা যুদ্ধ আর বেশি বাঁধাবে বলে আমাদের কাছেও মনে হয় না। কিন্তু মুসলিমরা এই দেশগুলো ইউনাইটেড না, ওআইসি ফাংশনাল না। এই জিনিসগুলো ফাংশনাল হলে আমাদেরকে এত বিভৎস অবস্থা দেখতে হতো না। সেটা আসলে এই সাধারণের মধ্যে একটা প্রশ্ন কিন্তু জাগে সবসময়, যে আপনি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের বা সমগ্র মুসলিম জাতিকে আসলে ঐক্যবদ্ধ হওয়ার যে ব্যাপারটা, কিন্তু আমরা দেখি মধ্যপ্রাচ্যের অন্যান্য যে আরব দেশগুলো আছে তাদেরকে কিন্তু আমরা কোনো সোচ্চার ভূমিকা পালন করতে দেখি না। বিশেষ করে গাজা উপত্যকায় যে নির্যাতন নির্মমতা হচ্ছে ইসরায়েলের, কিন্তু কেন? আপনার কি মনে হয় কেন এই মধ্যপ্রাচ্যের অন্যান্য যে আরব দেশগুলো তারা ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না? দেখেন, আমাদের মুসলিমদের মধ্যে থেকে উম্মাহের কনসেপ্টটা থেকে বের হয়ে গিয়ে তারা যখন একটা জাতীয়তাবাদী চিন্তার মধ্যে ঢুকে গিয়েছে, নিজের দেশকে আগে প্রায়োরিটি দিতে হবে, এরপরে উম্মাহ, এই জায়গাটাই তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে। এবং এর আগে বিভিন্ন খেলাফত ধ্বংস হওয়ার পেছনেও একই রকম কারণ ছিল। আব্বাসীয়, উমাইয়া, মামলুক, সেলজুক, ফাতেমি, আইয়ুবি সব সাম্রাজ্যগুলো এভাবে ডিস্ট্রয় হয়েছে। ইভেন তাতাররা যখন এই অঞ্চলে হালাকু খান, চেঙ্গিস খান আক্রমণ শুরু করেছিল, তখনও মুসলিম সালতানাতের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, বাগদাদে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল যে খলিফারা, তারাও আমির ওমরারা বলতো যে অন্য জায়গায় হামলা করা হচ্ছে, আমাদের উপর তার হামলা করা হচ্ছে না, সুতরাং আমাদের এখানে এঙ্গেজ হওয়ার দরকার নেই। বাগদাদে যখন হামলা করা হলো তখন তারা তো পাগল হয়ে গেছে যে এখন তো আর কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। এভাবে করে মুসলিম জাতিগুলো তারা মনে করছে যে হ্যাঁ, এখানে তো বিষয়টা হচ্ছে প্যালেস্টাইনের বিষয়, আমরা এখানে নাক গলালে যুদ্ধে জড়িয়ে গেলে আমার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। নিজে খেয়ে খেয়ে পেট বড় করছে, নিজেরা এসি রুমে বসে আছে, আর এক জাতির মানে মুসলিম জাতির আর এক ভাই জীবন শেষ করে দিচ্ছে, ধ্বংস করে ফেলছে। ওরা মনে করছে যে আমরা তো ভালো আছি, এরকম একটা কনসেপ্ট। রাজনৈতিক জায়গা থেকে তারা ফায়দা হাসিলের জন্য তাদের অনেকগুলো, এই মুসলিম দেশগুলোতে ডেমোক্রেটিক চর্চাগুলো নাই। মুসলিম দেশগুলোতে আর একটা বড় প্রবলেম হচ্ছে এখনো পর্যন্ত বংশানুক্রমিক যে প্রথাগুলো রয়েছে। তো তারা মনে করে এখান থেকে যদি কোনো বিপ্লব দানা বেঁধে ওঠে বা হচ্ছে কোনো কিছু করা হয়, তাহলে এটা তাদের ক্ষমতার আসন নড়বড়ে হয়ে যাবে। এরকম নানা ইস্যুগুলো আছে। আবার জিও পলিটিক্যাল এনভায়রনমেন্টের কারণে তাদের নিজস্ব এক দেশ আর এক দেশের সাথে যে আন্তঃগ্যাঞ্জাম বা আন্তঃদ্বন্দ্বগুলো তাদের ভিতরে লেগে আছে। এই জায়গা থেকে তারা চেষ্টা করে, চিন্তা করে যে আমরা এখানে জড়িয়ে গেলে আমার অর্থনীতি কি হবে, আমার রাজনীতি কোন দিকে যাবে, আমার এলাইরা আসলে কি বলছে, আমার তো আমেরিকার কাছ থেকে ওই প্রোডাক্ট কিনতে হয়, আমি তো তার কাছ থেকে অস্ত্র নেই, তার সাথে আমার একটা চুক্তি আছে, চুক্তি ভেঙে গেলে কি ক্ষতি হবে। মুসলিম জাতির মধ্যে এই নিজের রাজনৈতিক ফিলোসফি, নিজের দেশ, ছোট্ট একটা গন্ডি জাতীয়তাবাদী চিন্তা তাদেরকে এইভাবে বিভেদ এবং হচ্ছে ডিসেন্ট্রালাইজ করে রাখছে। এবং তারা খুব সূক্ষ্মভাবে ইসরায়েল দীর্ঘদিন ধরে এই এলাই, এই মেরুকরণগুলো করেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী
পরবর্তী এই মেরুকরণগুলো আরো শার্প হয়েছে। কেউ আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনছে, খাদ্য কিনছে, প্রযুক্তির জ্ঞানগুলো কিনছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যের হাত চালানোর কারণে ইসরায়েলের উপরে অনেক দেশ ডিপেন্ড হয়ে পড়েছে। এই সামগ্রিক ব্যবস্থাপনার কারণেই তো এই বিভাজনটা তারা তৈরি করছে, এবং ডিভাইড অ্যান্ড রুলসের যে পলিসিগুলো ছিল সেগুলো খুব ভালোভাবেই এরা অ্যাডাপ্ট করতে পেরেছে ইসরায়েল। এবং দুঃখজনক বিষয় যে মুসলিম দেশগুলোকে এইভাবে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের কিছু দেশে ডেমোক্রেটিক চর্চা আছে, কিছু দেশে নাই রাজতন্ত্র আছে, কিছু দেশে মানে রাজনৈতিক মেরুকরণের কারণেই মূলত তারা এক হতে পারছে না। তবে এটা এখন মধ্যপ্রাচ্যে একটা বড় ক্রাইসিস একজন অভিভাবকের। এখানে দরকার হচ্ছে একজন। তবে কিন্তু আমরা একটা জিনিস ভিন্নতা দেখি, সেটা হচ্ছে ইরানের ক্ষেত্রে। ইরান কিন্তু আমরা দেখেছি শুরু থেকেই, বা ইরানের সমর্থিত যে গোষ্ঠীগুলো আছে তারা দেখেছি কিন্তু এই গাজা উপত্যকায় যে ইসরায়েলের আগ্রাসন তার বিরুদ্ধে কিন্তু ইরানের ব্যাপারটা একটু ভিন্ন এবং খুবই ডেসপারেট টাইপের একটা দেশ ইরান। আর তাদের রাজনৈতিক বা শিয়া সুন্নির বিষয়টা আমি যাচ্ছি না, আমরা যাচ্ছি তাদের পলিটিক্যাল স্ট্যান্ড এবং মুসলিমদের ক্রাইসিসে ইরানের ভূমিকার ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে এটা স্পষ্টত ইরানের সাথে দীর্ঘদিন ধরে আমেরিকা তার বাণিজ্য সকল কিছু কাট আপ করছে। অন্য অন্য দেশ একের পর এক স্যাংশন দিয়ে যাচ্ছে। পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না ইরান। পৃথিবীতে এখন যার হাতে পরমাণু অস্ত্র আছে সেই দেশটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ দেশ। কেন পরমাণু পাকিস্তানের উপর হামলা করে না? পরমাণু শক্তিধারী দেশ সে। আমেরিকার উপর হামলা করে না? পরমাণু শক্তিধারী দেশ। চায়নার উপর হামলা করে না? তার পরমাণু শক্তি আছে। তো যার পরমাণু অস্ত্র আছে সেই দেশটাই তো নিরাপদ হয়ে যায়। তাহলে খোদ আমেরিকা সে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে, ইসরায়েল তৈরি করতে পারবে, চায়না তৈরি করতে পারবে, ভারত তৈরি করতে পারবে, তাহলে ইরানের কেন পারবে না? ইরানের এইটা হচ্ছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, মামাবাড়ির আবদার। তো ইরান বলছে যে ঠিক আছে আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না, কিন্তু পরমাণু বিভিন্ন স্থাপনাগুলো তৈরি করছে আমাদের অন্য কনস্ট্রাকশনের জন্য, কিন্তু তারা ওইটা বিশ্বাস করে না, তাদের উপর স্যাংশন দিচ্ছে। ইরান বলছে ঠিক আছে স্যাংশন দাও, আমাদের কোনো যায় না, আসেও না, আমাদেরকে খাদ্যের সংকটের ভয় দেখায় লাভ নাই। খাদ্যের একটা বক্তব্য কার আমি কোট আনকোট বলতে পারছি না, বলছে যে মুসলিম জাতিকে খাদ্যের ভয় দেখাও, অথচ আমাদের বছরে 1 মাস না খেয়ে থাকাটাই হচ্ছে ফরজ ইবাদত, কাদেরকে কি ভয় দেখাও? ইরান তো তার নিজস্ব গণ্ডির মধ্যে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে অনেক আপহোল্ড হয়েছে, কিন্তু অন্যান্য মুসলিম দেশগুলোতে আপনি যে দেখবেন সেই জাতির মধ্যে কিভাবে বিলাসিতা তাদেরকে পেয়ে বসেছে, নিজস্ব কোনো প্রযুক্তি জ্ঞান নাই, আবিষ্কার নাই, অন্যদের উপরে ডিপেন্ড হয়ে আছে। আল্লাহ তেল দিয়েছে মধ্যপ্রাচ্যে, এই তেলগুলো বিক্রি করে করে তারা এক একজন শায়েক গাড়ি বাড়ি করে আলিশান জীবন যাপন করছে। এ জাতি যখনই এরকম ভাবে নিজেদের মজা মাস্তিতে লিপ্ত হয়েছে, সে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তো ইরানের ক্ষেত্রে সিনারিওটা ভিন্ন, তাদের স্ট্রাগলের ইতিহাস, বিশ্ব থেকে তাদেরকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, তারা স্বাবলম্বী হয়ে নিজ আসনে দাঁড়িয়ে থেকেছে। সুতরাং কেউ রক্তচক্ষু দিল কি দিল না, এটা ইরান আসলে থোড়াসা কেয়ার করে। এই কারণে যখন হামলা করা হয়েছে ইরান পাল্টা হামলা দেখিয়েছে, একটা মাল চমক দেখিয়ে তারা সামনে দিয়েছে, এবং আসলে অনেক রিস্ক ছিল, তাদের প্রযুক্তির রিস্ক ছিল, কিন্তু ইন্টারনালি ইরান যে এত সক্ষমতা অর্জন করেছে এটা বোধ করি ইসরায়েলও টের করে আসলে তারা যুদ্ধবিরতির এবং নাস্তানাবুদ করে ফেলেছে তাদেরকে। এবং আশা করি ইরান তার সামনের দিনগুলোতে আরো বেশি শক্তি অর্জন করবে, এবং এই ইরানের এই শক্তিমত্তাগুলো যারা হাতে চুরি পরে যে মধ্যপ্রাচ্য বসে আছে তাদের কিছুটা হলেও তাদের বোধোদয় হবে বলে আমাদের মনে হয়। এবং ইসরায়েল যে গণহত্যাগুলো চালাচ্ছে, মুসলিম বিশ্বকে আমরা বারবার অনুরোধ জানাচ্ছি আরো ইউনাইটেড হয়ে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া। সম্ভবত জাতিসংঘ 2-1 দিন আগেও বলেছে তারা প্যালেস্টাইনের স্বীকৃতি, গাজা উপত্যকার স্বীকৃতিও তারা দিবে। এটা তো একটা স্বাধীন রাষ্ট্র, ইসরায়েলের তো কোনো রিকগনিশন নাই, জাতিসংঘে তাদের কোনো মেম্বারশিপ নাই, অথবা তারা যে একটা রাষ্ট্র এর কোনো স্বীকৃতি নাই। এটা হচ্ছে বিস্ফোরা হিসেবে মধ্যপ্রাচ্যে তার আবির্ভাব হয়েছে, এটা ধ্বংস হবে, আজকে হোক কালকে হোক, এর ধ্বংস অনিবার্য। আমরা অতি সম্প্রতি দেখলাম যে ইসরায়েলের 2টা খুব বড় মানবাধিকার সংস্থা তারাও কিন্তু বলছে যে গাজায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গণহত্যা হচ্ছে। তার মানে যে এখন ইসরায়েলেরাও কিন্তু এটা বিশ্বাস করে যে, আপনি তো দেখছেন এখানে প্রসেশন করছে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েল মানুষ, এরকম এটা গণহত্যা, এটা যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ববোধ আছে এটা মানুষ মেনে নিতে পারে না। এটা হচ্ছে নেতানিয়াহুর একান্ত গোরামি করে সে বসে আছে যে এটা হচ্ছে তার সম্মানের বিষয়, সে যুদ্ধটা চালাবে। এবং এভাবে একটা জাতি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জনগণ এটা বুঝতে পারছে। এবং এই ইসরায়েলে যখন ইরান হামলা করলো হাজার হাজার মানুষ তখন ইসরায়েল থেকে বের হয়ে পালিয়ে চলে গেল, ইসরায়েল বিভিন্ন এলাকাগুলো জনশূন্যে পরিণত হলো। এবং ছোট্ট একটা দেশ, এই দেশটা এত বড় হামলা মোকাবেলা করার সক্ষমতা ইসরায়েলের খুব বেশি নাই। যদি মধ্যপ্রাচ্যের সব দেশগুলো এলাই হয়ে যায়, তারা এমনি, আপনারা এর আগে দেখছেন যখন তেল অবরোধ আরোপ করা হয়েছিল
তখন কিভাবে তারা হাত পা ছেড়ে দিয়ে কিভাবে ক্ষমা চেয়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সেই সক্ষমতা, সেই শক্তি দিয়েছে। এখন তারা ইউনাইটেড হতে হবে। খোদ ইসরায়েলের ভিতর থেকেই একটা বড় ধরনের প্রসেশন হবে। আমার মনে হয় নেতানিয়াহু আসলে টিকতেও পারবে না এই প্রসেশনের কারণে, এবং মানে অনিরাপদ হয়ে যাচ্ছে। তাদের আয়রন ডোমগুলো এখন খুব বেশি ফাংশন করছে না। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা এটা কাজ করছে। হামাসের ছোট ছোট মিসাইল, অল্প টাকার মিসাইলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা ইনশাল্লাহ একটা পরিণতির দিকে যাবে বলে আমাদের বিশ্বাস। সাদ্দাম ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইরান রেডিও বাংলার পক্ষ থেকে, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইরান রেডিওর সকল দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। আর আন্তরিক অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।